তাহলে সামনে আসেন একটু এবং উদ্বোধন করবেন ডাক্তার দীপুমণি এমপি মাননীয় শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঢাকা এবং জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ বিশিষ্ট সমাজসেবক সভাপতি শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয় এবং শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ঢাকা। এখন সম্মানিত অতিথিবৃন্দকে পুষ্পস্তবকে বরণ প্রধান অতিথি ডাক্তার দীপুমণি এমপি, তাকে পুষ্পস্তবকে বরণ করছে আমাদের সারদা শিশু নিকেতনের শিক্ষার্থী পুষ্পিতা মণ্ডল। আমার সুবিধা আছে না আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ, তাকে পুষ্পস্তবকে বরণ করছে সারদা শিশু নিকেতনের শিক্ষার্থী মিনহাজ ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, মাননীয় সাংসদ ঢাকা ৬ এবং প্রাক্তন মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাকে পুষ্পস্তবকে বরণ করছে আমাদের শিশু নিকেতনের শিক্ষার্থী অদ্বিতা সেন। সম্মানিত অতিথি প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, তাকে পুষ্পস্তবকে বরণ করছে শিশু নিকেতনের শিক্ষার্থী সৃজনী রায়। জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াজ বিশিষ্ট সমাজসেবক সভাপতি শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়, তাকে পুষ্পস্তবকে বরণ করছে শিশু নিকেতনের শিক্ষার্থী পার্থিব সাহা। আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন স্কুলের প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার, তাকে পুষ্পস্তবকে বরণ করছে সারদা শিশু নিকেতনের শিক্ষার্থী সাফায়াত ইসলাম। এখন পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করবে দীপ্ত রায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নং 39। শ্রী ভগবান উবাচ শ্রদ্ধাজং লভতে জ্ঞানং তৎপরোষং যত ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিং চিরানধিগচ্ছতি। শ্রী ভগবান বলেছেন, যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন, তৎপর এবং জিতেন্দ্রীয়, তিনি পরম জ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তি লাভ করেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম শান্তি। নমস্কার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে মোহাম্মদ শাহাদাত হোসেন খান, নবম শ্রেণীর শিক্ষার্থী, রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم السلام عليكم এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবে দানিয়েল নবম শ্রেণীর শিক্ষার্থী রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। কুশল চিহ্ন করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পুরো প্রার্থনা, তোমাদের স্বর্গস্থপিত তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছে যেমন স্বর্গে তেমনি মর্তপূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অর্ঘ্য আমাদেরকে দান করো, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রবণ করতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমি কিসের চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে। এখন অতিথিবৃন্দকে স্মরণে বরণ করে নেবে। প্রধান অতিথি ডাক্তার দীপু মণি আরপি, তাকে স্মরণে বরণ করছে রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দেবশ্রী সরকার। আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজকে শাল দিয়ে বরণ করছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস পাল। অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, মাননীয় সাংসদ ঢাকা 6 এবং প্রাক্তন মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাকে শাল দিয়ে বরণ করেছে সহকারী শিক্ষিকা আইরিন আক্তার। সম্মানিত অতিথি প্রধান প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, তাকে বরণ করে নিচ্ছে সহকারী শিক্ষক বিনয় কুমার দে। সম্মানিত অতিথি জনাব রিয়াজ উদ্দিন রিয়াজ, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি গভর্নিং বডি শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়, তাকে শাল দিয়ে বরণ করে নিচ্ছে সহকারী শিক্ষক সুবীর মজুমদার। না, রিয়াজ ভাই আমার খুব ফেভারিট লোক, তো সেই জন্য আমি সুযোগ পেয়ে গেলাম। আমি দেখছি যে ওনাকে পড়ানো হচ্ছে না, আমি সুযোগ পেয়ে গেলাম এবং এই সুযোগটা কাজে লাগালাম। আমাদের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন স্কুলের প্রধান শিক্ষক শ্রী জয়প্রকাশ সরকার, তাকে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ সাহা। সুপ্রিয় সুধীবৃন্দ, নূতন মানে সৃজনশীলতা, নূতন মানে আনন্দ। সেই আনন্দের অভিযাত্রায় নবনির্মিত বিদ্যালয় ভবনের সম্প্রসারিত শিক্ষা কার্যক্রম শুরু করার সন্ধিক্ষণে আমরা সমাগত।
সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, সুধীবৃন্দ, সবাইকে শীতের শুভ অপরাহ্নে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং প্রণাম জানাই। আমরা এই নতুন বিদ্যালয় ভবন আমরা কিছুক্ষণ আগে উদ্বোধন দেখলাম, আমাদের সম্মানিত অতিথিদের বরণ করা হলো। এখন আমরা একটি উদ্বোধনী নৃত্য পরিবেশন দেখব। উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে আমাদের সারদা শিশু নিকেতনের শিক্ষার্থীরা। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের আজকের যিনি উদ্বোধক এবং প্রধান অতিথি ডাক্তার দীপু মণি এমপি, তার মামা ইহজগৎ ছেড়ে চলে গেছেন। আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট তার রুহের মাগফিরাত কামনা করে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাবো। একটু দয়া করে আমরা সবাই 1 মিনিট দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ। আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, সেই সাথে জাতীয় পতাকা আমরা ভিডিও মাধ্যমে আমরা প্রদর্শন করব। জাতীয় পতাকা ভিডিওর সাথে ভিডিওর মধ্য দিয়ে প্রদর্শন করার সময় আমরা সবাই আবার একটু কষ্ট করে জাতীয় পতাকার প্রতি সম্মান জানাবো এবং জাতীয় সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ। নিজের আসন গ্রহণ করার জন্য আবার বিনীত অনুরোধ করছি। এখন আমরা সারদা শিশু নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি দলীয় নৃত্য, উদ্বোধনী নৃত্য পরিবেশন করছে সারদা শিশু নিকেতনের শিক্ষার্থীরা।
ধন্যবাদ সারদা শিশু নিকেতনের শিক্ষার্থীদের তাদের এই সুন্দর উদ্বোধনী নৃত্য পরিবেশনের জন্য। আজ বাংলাদেশের হৃদয় হতে এই গানটির সাথে সূচনা নৃত্য পরিবেশনের জন্য। সুপ্রিয় সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে নবনির্মিত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ প্রকল্পের সুপারিশ করেছিলেন অত্র এলাকার মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী ফিরোজ রশিদ এমপি। এই প্রকল্প বাস্তবায়নে ও নির্মাণকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ডাক্তার দীপু মনি এমপি মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা ও নির্দেশনা মিশন কর্তৃপক্ষের নিকট বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। ভবনটি নির্মাণে শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা মিশন কর্তৃপক্ষ অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করছেন জয়প্রকাশ সরকার, প্রধান শিক্ষক, রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, ঢাকা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়। উপস্থিত সুধীমণ্ডলী, আজ রামকৃষ্ণ মিশনের 125তম বর্ষপূর্তি উপলক্ষে নবনির্মিত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধনখানে উপস্থিত আমার পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মা মহারাজ, আজকের সভার সভাপতি, আজকের সভার প্রধান অতিথি ডাক্তার দীপুমণি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ এমপি, মাননীয় সাংসদ, ঢাকা 6, বাংলাদেশ জাতীয় সংসদ ও প্রাক্তন মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে সুস্বাগত জানাই এবং অনুষ্ঠানের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। উপস্থিত সুধীমণ্ডলী, আজ ঢাকা রামকৃষ্ণ মিশন 100 বছরের অতিক্রম করে 2023 সালে আমাদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন ডাক্তার দীপুমণি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং স্বাগত জানাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ এমপি, মাননীয় সাংসদ। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী,
আমি এই স্বাগত বক্তব্যে আমি একটা কথা না বললেই পারছি না। আমি স্কুলের সূচনা লগ্নে পূর্বতন অধ্যক্ষ মহারাজের নির্দেশে আমি মাননীয় এমপি স্যারের বাসায় আমার এবং অফিসে অনেকবারই যাওয়ার সৌভাগ্য হয়েছে। এক সময় পূর্বতন অধ্যক্ষ মহারাজ আমাকে বললেন যে তুমি আমাদের এই মিশনারি ভক্ত ডাক্তার বিপুল চন্দ্র দাস, বিপুল দাকে নিয়ে তুমি এমপি স্যারের বাসায় যাবে। আমি এমপি স্যারের বাসায় গেলাম দাদাকে নিয়ে। আমি লিফট দিয়ে নেমে প্রথমে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, পারিবারিক পোশাক। আমি বুঝতেই পারি না যে ইনি আমাদের এমপি স্যার। স্যার আমাদেরকে রিসিভ করে তার রুমে নিয়ে গেলেন, আপ্যায়ন করলেন এবং আমরা কি বিষয়ে আসছি জানতে চাইলেন। আমি স্যারকে বললাম, স্যার আমাদের স্কুলটা হবে তো? স্যার বললেন, মাস্টার বাবু আল্লাহ তাআলা বলছেন যে ভালো কোনো কাজ করলে ছোটখাটো অপরাধ ক্ষমা করে দেন তিনি। এই কথা শুধু বললেন। এই কথা বলার পরে আর অন্যান্য কথা প্রসঙ্গে যাই আসছে, আসার পরে আমরা স্কুলে ফিরে আসছি। এসে পূর্বতন অধ্যক্ষ মহারাজের সাথে দেখা করলাম। এরপরে আমি দাদাকে বললাম, দাদা এমপি স্যার দরজার সামনে দাঁড়িয়ে আমাকে রিসিভ করলো, আমি তো অবাক হয়ে গেলাম। তখন দাদা বললেন, বিপুল দা বললেন, আপনি হেডমাস্টার আর যারা বড় মানুষ তারা তো সম্মান দিতেই থাকে, সম্মান দিয়েই তো বড় হয়েছে, এই কথা বললেন। ঠিক তার এক সপ্তাহ পরে স্কুলের চিঠি আসলেন যে স্যারের যে মনোনীত নির্বাচিত যে কয়টা স্কুল তার মধ্যে রামকৃষ্ণ মিশনের স্কুলকে 1 নম্বরে স্থান দিয়েছে এবং তার নির্বাচনী এলাকায় যে স্কুলগুলো তিনি নির্ধারণ করেছিলেন তার মধ্যে 1 নম্বরে আমাদের রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ছিলেন। আমি স্যারকে অশেষ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলছি, দেখো স্যারের মধ্যে আমি ওই দিনই যে বিষয়টা আমি শিক্ষণীয় শিখতে পেয়েছি মাত্র ওই আধা ঘন্টা সময়ে, যে কি ঈশ্বরের বিশ্বাস আর শিক্ষকের মর্যাদা। আমি চাই তোমাদের মধ্যে ঠিক তেমনি ঈশ্বরের বিশ্বাস এবং শিক্ষকের মর্যাদা হোক এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না। প্রিয় শিক্ষার্থী এবং উপস্থিত সাধু সন্ন্যাসীবৃন্দ, আমি সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা খুব খুশি হতাম যে মন্ত্রী মহোদয় যদি এবং এমপি মহোদয় তারা দুজনেই আমাদের এই পুরো অনুষ্ঠানটি আমাদের সাথে থাকার সুযোগ পেতেন, কিন্তু মন্ত্রী মহোদয় বারবার আমাদের খুব তারা দিচ্ছেন যে ওনার যে মামা মারা গেছেন, ওনার যে পারলৌকিক ক্রিয়া সেটিতে তিনি অংশগ্রহণ করবেন। সেই জন্য আমাদের খুব খারাপ লাগছে যে এই অনুষ্ঠানটি আমাদের খুব দ্রুততার সাথে সম্পন্ন করতে হচ্ছে। আমরা চেষ্টা করব আপনাদের এই উপস্থিতির সাথে মন্ত্রী মহোদয়কে আমাদের আন্তরিক আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে যত সময় আমরা রাখতে পারি। তো এখন সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করবেন রিয়াজউদ্দিন রিয়াদ, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয় ঢাকা। আজকে এই সুখে দুঃখের সকল শিক্ষার্থীদের প্রাণের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের সম্মানিত সভাপতি, এই ভক্তবৃন্দদের এবং এই মিশনের সুখে দুঃখে আর হাসি কান্নার সকল বিষয় যিনি পাশে থাকেন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেন, আপনাদের পাশে পান এবং আপনারা তার কাছে অনেক ভালোবাসা পান, আদর পান, স্নেহ পান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই রামকৃষ্ণ মিশনের সম্মানিত মহারাজ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনত শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পরে এখন যে স্মার্ট বাংলাদেশ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাংলাদেশকে একটি আধুনিক যুগোপযোগী শিক্ষা বিস্তার প্রসার করার জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন, যার ভাবা আপনাদের মিশনের সাথে অনেক জড়িত ছিলেন এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতাকালীন সময় উনি একজন ছিলেন এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন
মরহুম বাসাবীর এম.এ. ওয়াদুদের সুযোগ্য কন্যা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী লীগের সফল 3 দিনবারের যুগ্ম সাধারণ সম্পাদক মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং বক্তব্য রাখবেন। একসময় লড়াই সংগ্রাম আন্দোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যিনি সাড়া দিয়ে নিজের যৌবন সময় আমাদের দেশের জন্য আমরা যে সুন্দর করে একটি জাতীয় সঙ্গীত গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, লাল সবুজের পতাকা পেয়েছি, সেই রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জগন্নাথ কলেজের সাবেক সংগ্রামী ছাত্রনেতা এবং আপনি দেখবেন মুক্তিযুদ্ধের অন্যতম একমাত্র একটি ছবি ওরা 11 জন। এই ওরা 11 জনের অন্যতম নায়ক এবং এই ঢাকা 6-এর মাটিও মানুষের আপদ এবং বিপদে সবসময় যিনি পাশে থাকেন, সুখে দুঃখের সাথে আমাদের ভালোবাসার মানুষ, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ জননেতা জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রাখবেন। এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যার দৃষ্টিতে মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এবং মাননীয় সংসদ সদস্যের সুন্দরভাবে নির্দেশনায় বিভিন্ন সুন্দরভাবে অট্টালিকা ভবনগুলো দিয়ে থাকেন আমাদের সেই শিক্ষা বান্ধবের আরেকজন মহান মানুষ, আমাদের শিক্ষা প্রধান প্রকৌশলী জনাব খন্দকার জনাব দেলোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন এবং বক্তব্য রাখছেন। এই রামকৃষ্ণ মিশনের উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের যে অনুষ্ঠানে পরিচালনা করছেন উনি অত্যন্ত একজন দায়িত্ববান মানুষ। দুটো কথাই ওনাকে বলি, উনি যখন মাননীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন উনি আমাকে বললো আপনি আমার সাথে যেতে হবে। আমি ওনাকে সময় দিলাম, দেখলাম আমার সময়ের আগে গিয়ে উনি আমার এখানে রেডি হয়ে বসে আছেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে উনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের এই মিশনের যে কোনো বিষয় আপনারা যখন এই পূজা উৎসব করেন আমরা বাইরে দাঁড়িয়ে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদেরকে আমরা পাহারা দিয়ে থাকি যাতে আমরা সুন্দরভাবে আপনাদের পূজাগুলো উদযাপন করতে পারেন। আমরা সেই তদারকি করি এবং আসার পর আমরা যার সাথে যোগাযোগটা একটু বেশি করি তিনিও আছেন আমাদের অরুণ মহারাজ। অরুণ মহারাজকে অনেক ধন্যবাদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন। দেখা যায় সেন্ট্রাল উইমেন্স কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব শফিকুল ইসলাম, আমাদের শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্যুৎ কুমার ভদ্র, আমাদের কলেজের আছেন তোফায়েল আহমেদ সহ সকল শিক্ষার্থী এবং এই রামকৃষ্ণ মিশনের ভক্তবৃন্দ সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বক্তব্য দেব না, মাননীয় মন্ত্রী মহোদয় বলছে শুধু একটি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। যেহেতু আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় শিক্ষার কারিগর আমরা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রেখেছে এবং সুন্দরভাবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য মান উন্নয়নের জন্য আগ্রহ করেছে। সেই সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে ছোট্ট একটি শিশু, প্রচন্ড জ্বর ছিল ছোটবেলায়, জ্বর হতে হতে সে কানে কম শুনত। একটা সময় তিনি বধির হয়ে গেলেন এবং তার মা তাকে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলে নিয়ে যেতেন এবং সেই বাচ্চাটি পড়ালেখায় অমনোযোগী ছিল, ঠিক মতন পড়াশোনা করতো না শিক্ষা প্রতিষ্ঠানে। মায়ের কি কান্না, সন্তান তো দূরে রাখা যায় না, সন্তান বধির হয়ে গেছে, কানে শুনতে পারছে না, পড়ালেখায় অমনোযোগী। এর মাঝে স্কুল থেকে শিক্ষক চিঠি ধরিয়ে দিলেন সন্তানকে, শিক্ষার্থীকে বললেন এই চিঠিটা তুমি তোমার মায়ের হাতে দিবা, চিঠিটা তুমি পড়বা না। সে মায়ের কাছে নিয়ে বাড়িতে গিয়ে চিঠিটা দিল, মা চিঠিটা খুলে পড়ল। চিঠিটা পড়ার সাথে সাথে মা দু চোখ ভরে শুধু কান্না আর কান্না, মায়ের কান্না থামছে না। বাচ্চাটি মাকে জিজ্ঞাসা করলো মা তুমি কেন কান্না করছো, চিঠিতে কি লেখা আছে? মা সন্তানকে খুশি করার জন্য চিঠির বাসাটা একটু ঘুরিয়ে মিথ্যা কথা বললেন, বলল এখানে লেখা আছে আপনার ছেলেটা অনেক মেধাবী, আপনার ছেলেটা অনেক বুদ্ধিমান, এই ছেলেটা পড়াশোনার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত শিক্ষক এখানে নেই, দয়া করে আপনার সন্তানটা অন্য স্কুলে ভর্তি করিয়ে দেন। মা কান্না করতে করতে ছেলেটাকে নিজেই হাতে কলমে মানুষ করলো। 11 বছর বয়স পর্যন্ত ছেলেটি বিভিন্ন বই পারদর্শী করে, বই মুখস্থ করে বিভিন্ন জ্ঞান আহরণ করলো। ছেলেটি বাংলাদেশের
বিশ্বের কাছে একটি আলোচিত নাম হয়ে গেল। এবং ছেলেটি যখন বিভিন্ন পুরনো জিনিসপত্র কাগজপত্রগুলো নাড়াচাড়া করতেছিল, তখন সে কাগজপত্র নাড়াচাড়া করতে গেল, সেখানে লেখা ছিল যে আপনার এই ছেলে আমাদের অমনোযোগী ছাত্র ছিল, তার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আপনি চলে যান, তার মা দুনিয়াতে নেই। সারা বাংলাদেশের বিজ্ঞানীর ভিতরে আলোচিত নাম টমাস আলভা এডিসন, যিনি এই বৈদ্যুতিক ফ্যান এবং ভিডিও ক্যামেরা আবিষ্কার করেছেন। সেই সদ্য শিক্ষকদেরকে এটুকুই বললাম, যেই সন্তানরা শিক্ষার্থীরা অমনোযোগী তাকে আপনি মানুষ করে তুলবেন, তাহলে আপনি একজন শিক্ষক হিসাবে সার্থক, একজন সমাজ হিসাবে সার্থক। আপনি কখনো সে বাচ্চাটাকে আপনি তাড়িয়ে দিবেন না, কারণ আজকে শিক্ষার প্রস্তাব এভাবে বিরাজ করতে হবে সারা বাংলাদেশে। এই শিশুটি আজকে সারা বাংলাদেশে আলোচিত হয়ে গেল, কিন্তু তার এই শিক্ষকের নামটা তার ক্ষত হয়ে গেল। আজকে বিশ্ব সারা বিজ্ঞানের মধ্যে একজন আলোচিত বিজ্ঞানী হলেন তিনি। আজকে আপনাদের প্রতি সে উদাত্ত আহ্বান জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় শিক্ষামন্ত্রী যে একটি কাজ করেছেন, যে লটারির মাধ্যমে ভর্তি, আমরা সারা বছর কি শুধু ভালো ছাত্রটাই নেব? আমাদের এখানে গরিব আছে, অসহায় আছে। আমাদের মাননীয় সংসদ সদস্য প্রায় আমাকে ফোন করে বলে হরিজন সম্প্রদায়ের তিনি লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন। মানুষ যত খারাপ স্টুডেন্ট হবে, সেইটাই আমরা মানুষের মতন মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করব, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাহলে আমাদের জীবন সার্থক হবে, সার্থক হবে সকল শিক্ষকের জীবন, সার্থক হবে সকল শিক্ষার্থীর জীবন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য অধিকার কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন একজন প্রবীণ মানুষ, আপনাকে উপস্থিত দিবেন। আমাদের এই ওয়ারির ভিতরে ক্ষুদ্র পণ্ডিতের পাঠশালা 45 বছরের প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটি উনি খুব তিলে তিলে করে বরণ করছে আমাদের মাননীয় এমপি সাহেব জানেন। এই উনি নিজেই সেটা ওনার নিজের বাড়িটা উনি স্কুলের জন্য দিয়ে দিচ্ছে এবং নিজেই সে বাড়িতেই মানুষকে পড়াশোনা করে ওনাকে একটু বসার ব্যবস্থা করে দিবেন। উনি আসছেন। আপনাদের সকলকে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন রিয়াদ, বিশিষ্ট সমাজ সেবক, সভাপতি শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়। সম্মানিত সুধীবৃন্দ, যদিও আমরা জন্মসূত্রে ডাক্তার দীপুমণি এমপিকে চাঁদপুরের কৃতি সন্তান বলে জানি, কিন্তু তার বাসা কয়েক বছর আগে এই গোপীবাগ এলাকাতেই ছিল। তিনি আমাদের গোপীবাগ এলাকারও সন্তান। তার বাসা গোপীবাগ থাকাকালীন সময়ে তিনি নিয়মিত ঢাকা মিশনে আসতেন। তার শ্রদ্ধেয় পিতা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ডাক্তার দীপুমণিকে আমরা আমাদের রামকৃষ্ণ পরিবারের একজন মনে করি। আমরা স্মরণ করতে পারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে 2014 সালে জাতীয় জাদুঘর মিলনায়তনে ঢাকা রামকৃষ্ণ মিশন ও ভারতীয় হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দের শততম জন্মোৎসবের তিনি উদ্বোধন করেছিলেন। এছাড়া শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব ও অন্যান্য উৎসবে তার মূল্যবান উপস্থিতি ও বক্তব্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ভক্ত, এলাকাবাসী সহ সবাইকে অনুপ্রাণিত করেছে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষার রূপকল্প 2021 বাস্তবায়নে যিনি নিরলস কাজ করে যাচ্ছেন, সেই ডাক্তার দীপুমণি এমপি আজকে আমাদের এই নবনির্মিত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের উদ্বোধক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি এটাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। শুভ অপরাহ্ন। আজকে এই রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, বীর মুক্তিযোদ্ধা, আমাদের মাননীয় সংসদ সদস্য, আপনাদের এই এলাকার সুযোগ্য প্রতিনিধি জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ যারা মঞ্চে আছেন, সামনে যারা আছেন, এই রামকৃষ্ণ মিশন এবং মঠের সব ভক্তবৃন্দ, এই প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলোর শিক্ষার্থীরা আছেন, শিক্ষকেরা আছেন, অভিভাবকেরা আছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আমি গভীর শ্রদ্ধায়, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,
স্মরণ করি 75-এ 15ই আগস্টের সকল শহীদকে, শহীদ জাতীয় 4 নেতাকে, 71-এর 30 লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে এবং আমাদের ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। আমি আজকের এই অনুষ্ঠানটিতে আমি আসা এবং পুরো সময়টাই থাকবার কথা আমার, কিন্তু আপনারা শুনেছেন আমার পারিবারিক একটি কারণে চলে যেতে হবে খুব শিগগিরই। আমি খুবই সংক্ষেপে দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিশেষভাবে অনুমতি নিয়ে আমি চলে যাব। যাবার আগে খুব ছোট করেই বলি, আমি এখানে আসতে পেরে আসলে খুব আনন্দিত। রামকৃষ্ণ মিশন যেখানেই আছে সেখানেই খুব বড় কাজ করছে, আত্মমানবতার সেবায়, সমাজের সেবায় তারা কাজ করছে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি 19 এবং 20 শতকে বাঙালি জাগরণের অন্যতম একজন পুরুষ, যার নামে, যার জন্যে, যার যে শিক্ষা দীক্ষা তাকে সমাজে ছড়িয়ে দেবার জন্যে 1897 সালে স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মঠ এবং মিশন স্থাপন করেছে। আরও অনেক প্রতিষ্ঠান আছে এবং তার ভক্ত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তিনি বলেছিলেন যত্র জীব তত্র শিব। তিনি বলেছিলেন জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব দশা সেবা, শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষকে সেবা করা যেন সেই ঈশ্বর, সেইভাবেই তার সেবা করা। এবং আমাদের আসলে তার যে কথা ছিল যে তিনি সকল ধর্ম সেটা নিয়ে জ্ঞান অর্জন করেছেন, সেটির চর্চাও করেছেন এবং তারপরে তিনি অনুধাবন করেছেন যে সকল ধর্ম অনেক পথ কিন্তু গন্তব্য এক, আমাদের সকলের লক্ষ্য এক। সে কারণেই এই যে আমাদের মধ্যে ধর্ম নিয়ে অসহিষ্ণুতা, ধর্মের ভিন্নতা নিয়ে আমাদের মধ্যে যে সংঘাত, সারা বিশ্বের শান্তি বিনষ্ট করার একটা অন্যতম প্রধান কারণ এটি। এবং সবাই যার যার ধর্ম নিয়ে, নিজের ধর্মটাকে যদি নিজে আমি খুব ভালোভাবে চর্চা করি এবং সেই ধর্মের যে লক্ষ্য আমাকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা এবং অন্যের প্রতি আমার সহমর্মিতা থাকবে, আমার পরমত সহিষ্ণুতা থাকবে, আমি একজন সৎ মানুষ হব, আমি পরোপকারী মানুষ হব, আমি কারো ক্ষতি করব না, আমি আমার জীবনকে এমনভাবে পরিচালিত করব যেন তার দায়িত্বশীলতার সঙ্গে আমি করতে পারি। এই যে সমস্ত বোধগুলো, এই বোধগুলো, মূল্যবোধগুলো, এগুলো তো আসলে সকল ধর্মেরই মূল কথা। তাহলে আমাদের সমস্যাগুলো কোথায়? এবং তার যে শিক্ষা সেটি আমি মনে করি যে আমাদের জীবনের জন্য, মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিশ্চয়ই খুব জরুরি। আমাদেরকে সব ধর্মই এই কথাগুলো শেখায়। কাজে আমরা যে যেই ধর্মেরই হই না কেন, আমার নিজের ধর্মের চর্চাটা যদি আমি নিজে ঠিকভাবে করি এবং সকল ধর্মই শেখায় অন্যের ধর্মের প্রতি বা অন্যের বোধের প্রতি বা অন্যের মতের প্রতি সহিষ্ণু হওয়া, শ্রদ্ধাশীল হওয়া, তাহলে তো আর কোথাও সমস্যা থাকে না। তো সেই বিষয়টি আজকের পৃথিবীতে বোধহয় আরো অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। কাজে আমি আশা করি যে এই রামকৃষ্ণ মিশন এবং মঠ যে কাজ করে চলেছে দীর্ঘদিন থেকে, তারা স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত, তারা একেবারে প্রাথমিক থেকে যে উচ্চশিক্ষা পর্যন্ত এই সব জায়গায় তাদের কাজ রয়েছে। দুর্যোগে, নানান দুর্যোগ দুর্বিপাকে ত্রাণ সহায়তা, সেটিও তাদের বড় কাজ। পল্লী ব্যবস্থাপনা, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, তাদের কল্যাণে কাজ করে, এরকম বহুমুখী কাজ এই মিশন করে থাকে। একটু আগেই বলা হলো যে আমি এই এলাকায় জন্মেছি, আসলে কথাটা ঠিক নয়। আমি এই এলাকায় জন্মাইনি, আমি জন্মেছি ঢাকাতেই, কলাবাগানে, এখানে নই। কিন্তু আমার বাবা ঠিক একেবারে কাছেই 1 নম্বর রামকৃষ্ণ মিশন রোড অর্থাৎ ইত্তেফাক ভবন, সেখানে তার দীর্ঘ কর্মময় জীবনের অধিকাংশটা সেখানে কেটেছে। এবং আমি ছোটবেলায় ওই পত্রিকার প্রেসে দৌড়ে দৌড়ে বড় হয়েছি, কাজে এই মিশন আমার কাছে খুব পরিচিত সেই অর্থে। আর নিজে এখন যে নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করি, সেখানকার যে রামকৃষ্ণ মিশন, তার সঙ্গেও আমার সম্পৃক্ততা রয়েছে, তাদের কাজের সঙ্গেও। তো আমি সবচেয়ে বড় কথা, মানবতার কল্যাণে যারাই কাজ করবেন তাদের সবার একটা ঐক্যের প্রয়োজন রয়েছে, তাদের একসঙ্গে কাজ করবার প্রয়োজন রয়েছে। যেখানে হিংসা আছে, যেখানে বিবাদ আছে, যেখানে
অসহিষ্ণুতা আছে সেগুলোকে সরিয়ে দেবার জন্যে, তার উপরে শান্তিকে জয়ী করবার জন্যে যারা শান্তিকামী, যারা একে অপরের মত পথের প্রতি শ্রদ্ধাশীল, তাদের একসঙ্গে হওয়াটা খুব জরুরি, একসঙ্গে কাজ করাটা খুব জরুরি। আমাদের জাতির পিতা তিনি তার 7ই মার্চের সেই যে অবিস্মরণীয় ভাষণ, যে ভাষণটি একটি জাতি রাষ্ট্রের জন্ম দিয়েছিল, নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে পরিণত করে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। সেই 7ই মার্চের ভাষণে তিনি বলেছিলেন যে যদি যুক্তিসঙ্গত কথাটা একজনও বলেন তাহলে তিনি তা মেনে নেবেন। এই যে যুক্তির প্রতি, সত্যের প্রতি তার যে অঙ্গীকার, আমি বিশ্বাস করি যে সেই একই কথা রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও কিন্তু বলেছেন সত্যের কথা, এবং সেই সত্যের যে সেটি যে এক এবং সেটি খুব বড় বিষয়। তা আমরা আমাদের জীবনের চর্চার মধ্যে যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে চর্চা করতে পারি সেটি আমাদের জন্য খুব প্রয়োজন। আর আমাদের নতুন যে শিক্ষাক্রম সেখানে অনেক অপপ্রচার চলছে, আমি সবাইকেই বলবো কোনো অপপ্রচারে কান দেবেন না। সেখানে 4টি যে আমাদের যে বড় বড় ধর্ম, সেই ধর্মের বইগুলো আছে, প্রত্যেকটি ধর্মের বই এমনভাবে লেখা হয়েছে সেই ধর্মের বিশেষজ্ঞদেরকে নিয়ে যে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী তারা সেই ধর্মের বইগুলো, যার যার ধর্মের বই যখন পড়বে, তারা শুধু ধর্মের কথাগুলো পড়া মুখস্থ করা নয়, তারা ধর্মের এই মূল কথা এবং এই কথাগুলোর মাধ্যমে আমাদের সেই ধর্মের মানুষের জীবন কেমন হওয়া উচিত সেই বোধগুলো তাদের মধ্যে সঞ্চারিত করবে এবং তারা সেই বোধগুলোর চর্চা করবে। আমাদের পুরো শিক্ষাক্রমেই করে করে শেখার কাজেই এখানে আমি যদি ইসলাম ধর্মের কথাই বলি, ইসলাম ধর্ম শিক্ষার যে বইটি আছে সেখানে আমরা যেমন আমাদের কোরআন এবং হাদিস থেকে যেমন উদ্ধৃতি আছে সেগুলো শেখার বিষয় আছে, তেমনি তার মধ্য দিয়ে আমাদের পবিত্র ইসলাম ধর্ম মানুষকে কিভাবে দেখেছে, তার বিভিন্ন দায়িত্ব কর্তব্য কিভাবে দেখেছে, কোনটি তার জন্য করণীয়, কোনটি তার জন্য বর্জনীয়, এই সমস্ত জিনিস সে কিন্তু করে করে শিখবে এবং সেগুলো নিজেদের মধ্যে সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবে, তারা আরো বইপত্র পড়বে, আরো মানব জীবন সম্পর্কে আরো জানবে এবং তার মধ্য দিয়ে এই ধর্মের চর্চার মধ্য দিয়ে ধর্মটাকে আত্মস্থ করবে। আমি চাঁদপুরের মানুষ, মেঘাপাড়ার মানুষ, সেখানে একজন খুব গুণী মানুষ ছিলেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। ওনার একটি কথা আছে, উনি বলেছিলেন, আমি জানিতে চাই না তুমি হিন্দু না তুমি মুসলিম, তুমি বৌদ্ধ না খ্রিস্টান, আমি জানিতে চাই তুমি কতটা ভালো মানুষ। আমাদের প্রত্যেকের ধর্মই আমাদেরকে ভালো মানুষ হতে শেখায়। কাজে আমি যদি আমার নিজের ধর্মটাকে সঠিকভাবে চর্চা করি তাহলে আমি ভালো মানুষ হব। আমাদের সেই চেষ্টাটাই হওয়া উচিত এবং আমাদের নতুন শিক্ষাক্রম আমাদেরকে সেই দিকেই ধাবিত করবে যে আমরা প্রত্যেকে নিজের ধর্মকে ভালো করে বুঝবো, জানবো, চর্চা করব, তার মধ্য দিয়ে আমরা এক একজন ভালো মানুষ হব। আমাদের ধর্ম আমাদেরকে যেভাবে যা করতে বলেছে তা আমরা করতে শিখবো, যা বর্জন করতে বলেছে তা আমরা বর্জন করব, যেগুলো চর্চা করতে বলেছে সেগুলো চর্চা করব। আমি আজকে সময় নেই বলে আর বিস্তৃত কিছু তো গেলাম না, তবে আমি মনে করি শিক্ষা ছাড়া উন্নতির আর কোনো ভালো পথ নেই। সেই শিক্ষা দেবার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অনেক রকমের প্রয়োজন থাকে, তার মধ্যে অবকাঠামো উন্নয়ন অবশ্যই একটি জরুরি বিষয়। তবে শুধুমাত্র অবকাঠামো দিয়েই হয় না, তার যে সফটওয়্যার সেটা লাগে। কাজে আমার শিক্ষকদের প্রশিক্ষণ, আমার সঠিক শিক্ষার সামগ্রী, আমার শিক্ষকদের মধ্যে শিক্ষার্থীদেরকে সঠিকভাবে গাইড করা, তাদের ফ্যাসিলিটেট করা, তাদের শিখন, সেটার যথাযথ প্রশিক্ষণ, এই সব কিছু লাগে। অভিভাবকদের অনেক রকমের সেখানে একটা বড় দায়িত্ব আছে। আমরা অনেক সময় দেখি, আজকাল অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে দেখি, কোথাও প্রতিষ্ঠানের ভুলের কারণে, কোথাও পরিবারের ভুলের কারণে, শিক্ষার্থীদের উপরে অতিরিক্ত মানসিক চাপ দেবার কারণে কোথাও কোথাও দুর্ঘটনা ঘটে যায়। আমরা যেন আমাদের শিক্ষার্থীদের মানসিক, শারীরিক
আত্মিক বিকাশের যেন সহায়ক হই। আমরা যেন আমাদের এই শিক্ষার্থীদের উপরে পরীক্ষায় নম্বর পাওয়া, মুখস্থ করা, এর মধ্য দিয়ে সবাইকেই প্রথম হতে হবে, এই প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন আমাদের শিক্ষার্থীদের এই বিকাশের পথকে বন্ধ করে না দিই। আমাদের শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে চিন্তা করতে শেখে, তারা যেন সমস্যা নিরূপণ করতে শেখে, সমস্যার সমাধান করতে শেখে, তারা যেন একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে শেখে, তারা যেন নিজেকে সঠিকভাবে নিজের চিন্তাকে যুক্তি দিয়ে উপস্থাপন করতে শেখে। আমরা চাই তারা যেন সবাইকে নিয়ে কাজ করতে শেখে এবং তাদের মধ্যে যত প্রতিভা আছে তা যেন পুরোপুরি বিকশিত হতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের জাতিকে সঙ্গে নিয়ে তিনি ডিজিটাল বাংলাদেশ করেছেন বাংলাদেশকে। আজকে তিনি স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প আমাদেরকে দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়বার যে মূল কতগুলো বিষয় তিনি বলেছেন, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ, স্মার্ট প্রশাসন, গভর্নেন্স, এর মূলে কিন্তু রয়েছে স্মার্ট মানুষ, স্মার্ট নাগরিক। এবং সেই স্মার্ট নাগরিক গড়বার জন্য শিক্ষাই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এবং সেই শিক্ষা যেন সঠিক হয়, সেই শিক্ষা যেন আমার শিক্ষার্থীকে চিন্তা করতে শেখায়, সেই শিক্ষা যেন আমার শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হতে শেখায়, মুক্ত মনের মানুষ, উদার মানুষ, পরমত সহিষ্ণু মানুষ, সহমর্মী মানুষ, যে অন্যের প্রয়োজনে তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবসময়, এবং সে যেন অবশ্যই একজন সৎ মানুষ হয়। সেই প্রচেষ্টায় বঙ্গবন্ধু কন্যার যে স্বপ্ন তাকে বাস্তবায়নের জন্য আমরা শিক্ষা পরিবার কাজ করছি এবং আপনারা সেই শিক্ষা পরিবারের অন্যতম অংশ। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবারও ক্ষমা চাইছি, আমি পুরো অনুষ্ঠান থাকতে পারছি না। আগেও এসেছি, আবারও আসবো নিশ্চয়ই ইনশাআল্লাহ। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডাক্তার দীপুমণি এমপি, মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাকে আমাদের ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে তার জন্য ক্ষুদ্র উপহার রয়েছে। ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে সেই ক্ষুদ্র উপহারের স্মারক হিসেবে ক্রেস্টটি প্রদান করছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রী জয়প্রকাশ সরকার। মাননীয় মন্ত্রীর জন্য আমাদের ক্ষুদ্র আরেকটি উপহার রয়েছে। আমাদের সেই ক্ষুদ্র উপহার তুলে দিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষিকা তানিয়া সেনগুপ্ত। আমরা আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তার এত ব্যস্ততা, এত মূল্যবান সময়, সে সাথে তার বেদনাহত হৃদয়, এই সব কিছু মিলে তার উপস্থিতি আমাদের জন্য খুব অনুপ্রেরণামূলক ছিল এবং আমরা তাকে আবারও অনেক অনেক ঢাকা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, ধন্যবাদ জানাই। এখন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব দেলোয়ার হোসেন মজুমদার, প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা, তাকে সম্মানিত অতিথি বক্তব্য প্রদানের জন্য একটি বিনীত অনুরোধ করছি। প্রধান প্রকৌশলী মহোদয়, তিনি শিক্ষামন্ত্রীর সাথে একটু বাইরে গেছেন, তিনি আবার আমাদের অডিটোরিয়ামে ফিরে আসবেন আশা করছি। আমরা এখন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, মাননীয় সাংসদ ঢাকা ৬ এবং প্রাক্তন মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বীর মুক্তিযোদ্ধা, তাকে বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম, নমস্কার। আজ নবনির্মিত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন। ঠিক এক্ষুনি শুভ উদ্বোধন করলেন
আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি। মঞ্চে যারা উপস্থিত আছেন তার মধ্যে আমাদের প্রধান প্রকৌশলী মোহাম্মদ দিলওয়ার হোসেন মজুমদার, উনি মাননীয় মন্ত্রীকে পৌঁছতে গেছেন। বিজয় বন্দ্যোপাধ্যায় আসে নাই, যারা রিয়াজউদ্দিন রিয়াজ বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি সভাপতিত্ব করতেছেন আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয়, আমি বারবার যা ডাকে এখানে আসি, বিশিষ্ট এখানে রামকৃষ্ণ মিশন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণানন্দজি মহারাজ, আজকে যিনি সভাপতিত্ব করতেছেন এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী জয়প্রকাশ সরকার, আমাদের সামনে উপস্থিত আছেন আপনারা যারা ভাই ও বোনেরা, সকলকে আমার নমস্কার। আমি ছিলাম অনেক দূরে, হঠাৎ করে প্রোগ্রাম, আমাদের মুক্তিযোদ্ধাদের যারা খুবই দরিদ্র, স্বাধীনতা যুদ্ধ করেছে, একদিন তাদের বয়স ছিল, যৌবন ছিল, অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি আর্মির মধ্যে যুদ্ধ করছে, তাদের বাড়িঘর নেই, ঘর বাড়িতে নেই দেখে অনেক কষ্ট পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপহার দিয়েছেন 18,000 ঘর বাড়ি করে দেওয়ার জন্য। সেই দায়িত্ব নিয়ে আমি 4টে জেলা সফরে ছিলাম, সেখানে একদিন সফর শর্টকাট করে আমি চলে এসেছি। আমাকে মহারাজ বলেছেন, মহারাজের কথায় আমি একদিন আগেই চলে এসেছি আপনাদের মাঝে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী অত্যন্ত ব্যস্ত, ওনার আপন মামা মারা গেছেন, তাই রেখে কিন্তু আপনাদের মাঝে এই স্কুল উদ্বোধন করলেন এবং বক্তব্য রাখলেন এবং খুব হাসি খুশি দেখা গেছে ওনাকে। আসলে ভীষণ কিন্তু ভীষণ বেদনা, কারণ অত্যন্ত আপনজন, মার ভাই মামা, সে কিন্তু এখন উনি গিয়ে তাকে মুসলমানদের রীতি অনুযায়ী কবর সাহায্য করবেন, শেষ দেখা দেখবেন, তার মধ্য কিন্তু উনি আমাদের মাঝে এসছেন। এইটা হচ্ছে কর্তব্য, এটা হচ্ছে মনুষ্যত্ব এবং এটা হচ্ছে একটা কমিটমেন্ট মানুষের। আমার আজকে বারবার মনে পড়ে এই রামকৃষ্ণ মিশনে এর আগে, স্বামীজির আগে, মহারাজ আগে যিনি ছিলেন স্বামী দেবানন্দজি মহারাজ, উনি আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন, চমৎকার একটা বন্ধুত্ব ছিল। একদিন আমাকে বললেন আমাদের মিশনে আসতে হবে, আমার অফিস সামনে আমি চলে আসলাম। তুমি বলেন যে আমাদের স্কুল দরকার। আমি বললাম মহারাজ আপনাদের তো এখানে স্কুল দেওয়ার কি বিধান আছে? হ্যাঁ, আমরা স্কুলটি ইতিমধ্যে আমরা স্যাংশন পেয়েছি। ওনাদের তো স্যাংশন আনতে হয়। উনি বললেন যে আমরা স্যাংশন পেয়েছি এবং স্কুলটি আমরা করব, এই ব্যাপারে আপনি আমাদের সাহায্য করেন। এবং আপনাদের যিনি প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার মঞ্চে বসে আছেন, উনি আমার কাছে গেলেন, যে বললেন যে আমাদের স্কুলটা, বলে আপনার স্কুল, মাদ্রাসা, মন্দির, মসজিদ এগুলো পবিত্র জিনিস, এখানে ছেলে মেয়েরা লেখাপড়া করবে, শিক্ষা লাভ করে সারা দেশের শিক্ষা আলো ছড়িয়ে দেবে। অতএব এগুলো করা হচ্ছে আমাদের এক নম্বর দায়িত্ব। আমরা যারা সংসদ সদস্য হই এই শহরে, আমাদের খুব বেশি কাজ কিন্তু নেই, কারণ এখানে ডেভেলপমেন্টের দায়িত্ব থাকে সিটি কর্পোরেশন।
আপনার রাস্তাঘাট, ড্রেন, এভরিথিং, দোকানপাট, বাড়িঘর সব থেকে অপারেশন। রাজু, আমাদের কি দায়িত্ব থাকে আপনাদের এই কাজটা, স্কুল কলেজগুলো ঠিক মতো হচ্ছে কিনা, যেখানে নেই সেখানে স্কুল কলেজ দুটো করে করা, সঠিকভাবে হয় কিনা সেইটা খোঁজ খবর নেওয়া, এবং সঠিকভাবে পরিচালিত হয় কিনা এইগুলো দেখা। এর বাইরে কোনো কাজ আমাদের নেই। আর আমরা ল মেকার, আমার মূল দায়িত্ব হচ্ছে সংসদে গিয়ে কথা বলা, আইন প্রণয়ন করা, আইনের চুলচেরা বিশ্লেষণ করা, সংবিধানকে ঠিক রাখা। আমি দেখলাম এখানে একজন ঠিকাদার কাজ করেছেন, চমৎকার হয়েছে। কারণ যারা এই কাজটি করেছেন ঠিকাদারকে ধন্যবাদ দেই, আমাদের চিফ ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ দেই। যেভাবে করার কথা ছিল একদিকে সেভাবে করেছে। আমি কিন্তু ঠিকাদারকে চিনিও না, নাম এখন শুনলাম, ওনার নাম হচ্ছে খন্দকার শহীদ সাহেব। আছেন নাকি? নেই না? আমি কিন্তু ঠিকাদারের চেহারা আসতে জানি না, চিনিও না। অথচ আপনাদের আমি বলতে পারি, এনে রাজনীতি করে আমার ছোট ভাই রিয়াজ সাহেব বসে আছে, তারপরে কিন্তু 2টা ভবন হয়েছে, বড় ভবন, চমৎকার ভবন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি ব্যক্তিগতভাবে যে ওই নারী শিক্ষা মন্দিরে আপনি লেখাপড়া করেছেন, 2টা ভবন বলে দিতে হবে। তো সব কিছু আপনি নেন, আমাকে দিতে হবে। আর রুস্তম নাইক সাহেব ছিল আমার বন্ধু মানুষ, সে সাবস্টিটিউট করতো, আমি সাবস্টিটিউট করেছি নদীগল্প, কিন্তু কোন বন্ধুত্ব সাথে সাথে দিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু কে ঠিকাদার তা আমি জানি, এটা হয়ে গেছে। কিন্তু অন্য কোনো জায়গায় এমপিদের এলাকায় করতে হলে তাকে তার সাথে দেখা করতে হবে। আপনি করবেন, আমার সাথে দেখা করেন, এমপির সাথে দেখা করবে, তার লোকের সাথে দেখা করবে, তারা খবরদারি করবে। তারপরে আমি এখানে কোনো কাউকে চিনি না। আজ পর্যন্ত আমি আপনাদের এমপি, কেউ বলতে পারবে না যে এই এলাকায় কোথাও কেউ বলতে পারবে যে একটা চা খেয়েছি, তো স্কুল কলেজ কাউকে চাকরি দিয়ে অবৈধভাবে রাস্তাঘাটে চাঁদাবাজি করে অথবা কারোর সম্পত্তি দখল করে এই ধরনের অভিযোগ আমার মধ্যে কেউ দিতে পারবে না। এমপির কাজ সারাদিন আপনাদের কাছে কাছে আসে না। যখন করোনা হয়েছে আমরা দূর থেকে খবর নিয়েছি, কারণ সবাই তো জীবনে ভয় আছে। আমরা যথেষ্ট এখানে যেখানে ত্রাণ দেওয়া দরকার আমরা দিয়েছি। এই রামকৃষ্ণ মিশনে যখন এটা পড়ে গেল পিছনে ওয়ালটা, তখন আমরা এটা আমি নিজে এটা ঠিক করে দিয়েছি। বারবার এসেছি, যখন প্রয়োজন নেই অপ্রয়োজনীয় মুহূর্তে আমার বিরাট দমবল নিয়ে আপনাদের উপর চড়া হওয়া, বসে থাকা বা মহারাজের প্রচুর কাজ থাকে, সেখানে গিয়ে সময় নষ্ট করা, এটা কিন্তু আমাদের কাজ না, রাজনীতির পর্যায়ে পড়ে না। অনেকেই করেন, অনেক এমপি করেন, আমাকে বলেন যে আপনি প্রতিদিন এলাকায় আসেন না কেন? আমি প্রতিদিন আমার কাজটা কি, আমার কি চাঁদাবাজি আছে? আমরা কি কোনো হাট বাজারে ইনকাম করি, চাঁদা তুলি, রাস্তাঘাটে চাঁদা তুলি, আর প্রতিদিন আসবো কেন? আমার ব্যবসাটা, আমার কাজ হচ্ছে আমি ল মেকার, আইন প্রণয়নটা। আমার একটা গণ্ডির বাইরে তো আমি যেতে পারি না। আজকে আমি খুশি হয়েছি যে আপনার স্কুলটা এত চমৎকারভাবে করেছেন এবং আপনারা এত সুন্দর দেখাশোনা করেছেন। যারা কর্তৃপক্ষ থাকে তারা যদি দেখাশোনা না করতে পারে, তারাই যদি কন্ট্রাক্টের সাথে এক হয়ে যায়, ভাই তুমি যেভাবে পারো করো, আমার এত টাকা দিয়ে দাও, চলে স্কুল হয় না। এই যে এখানে হয় নাই, সেই জন্যই সব থেকে ভালোটা প্রতিষ্ঠা হয়েছে। আমি মনে করি ঢাকা শহরের মধ্যে যত সুন্দর প্রতিষ্ঠা হয়েছে রামকৃষ্ণ মিশন হাই স্কুল উচ্চ বিদ্যালয় ভবন, সব থেকে শ্রেষ্ঠ ভবন আপনারা করতে পেরেছেন। কারণ আপনার কন্ট্রাক্টের কাছে চাঁদা খান নাই, তাকে বিরক্তি করেন নাই, তাকে বাধ্য করেছেন যে রড দেওয়ার কথা সেই রড ঠিক মতো দিচ্ছে কিনা, সেই রড যে কোম্পানি রড দেওয়ার কথা আইছে কিনা, ইট দেওয়ার কথা, বালু যেটা আসার কথা সেটা আসছে কিনা, এইগুলো সারাক্ষণ এই আপনারা যারা ভক্তরা আছেন এখানে, যারা আপনারা দেখাশোনা করছেন, কর্তৃপক্ষ নজরদারি করেছেন, সেই জন্য স্কুলটা খুব সুন্দর হয়েছে। সব জায়গায় আমরা এত ভালো জিনিস পাইনি। আমার এলাকায় একটা জায়গায় খালি নেই যেখানে আমি আধুনিক ভবন করি নাই।
এক একটা স্কুলে গেছি, আমাদের ছেলেমেয়েরা পড়ে, টিচাররা শিক্ষকতা করে, একটা ভালো বাথরুম নেই। শুনে অবাক লাগে। আমিও বিদেশে অনেক দিন থেকেছি, লেখাপড়া করেছি, অনেক দিন থেকেছি, কিন্তু আমি কখনো দেখিনি যে এত অবস্থার মধ্যে কিভাবে ছেলেমেয়েরা থাকে। একজন মেয়ে যখন ক্লাস 10-এ পড়ে, সে তো বয়স্ক হয়ে যাচ্ছে, একজন শিক্ষয়িত্রী, কিভাবে একটা আধুনিক টয়লেট না থাকলে কিভাবে ই করবে। সব থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আমাদের স্কুল কলেজগুলোর এই অবস্থা, তো সব ভেঙে নতুন করে দেন, সমস্ত ভবনগুলো নতুন করতে হবে, নাহলে কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে না। পরিবেশ যদি সৃষ্টি না করা যায়, লেখাপড়া কিভাবে করবে? আরেকটি কথা আপনারা মনে রাখবেন, আমাদের এই অঞ্চলে হিন্দু মুসলমান কিন্তু আমরা পাশাপাশি বাস করি, একই দেওয়ালের পরে পরে মজাদের দেওয়াল। যত মসজিদ আছে তত মন্দির আছে। এখন আমার লিস্টে আছে 56 মন্দির। আমি যখন প্রথমে এসেছিলাম 42টা ছিল, সেখানে 57 করেছে, বাড়তে চাই। মসজিদ আছে তার চেয়েও বেশি। আজ পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি, অসুবিধা হয়নি। অসুবিধা বাইরে বাইরেও প্রতিদিন হয়, কিন্তু কেউ বলতে পারবে যে আমার সময় এইগুলো করে কেউ দুঃসাহস করেছে। সেইখানে আমাদের কড়া নজর থাকে। প্রশাসনকে ওইটাই আমরা বলে রাখি যে আমার এলাকায় এগুলো চলবে না। যদি দেখি তাহলে কিন্তু কারোর কোনো রাস্তা নেই, কারণ এখানে সবার সম অধিকার। আমার সংবিধানের দেশে কি, সংবিধানের যে দেশে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই, সবার সম অধিকার। এই বাংলাদেশের নাগরিক সবাই একে অধিকার ভোগ করবে। তার মধ্যে বৈষম্য আছে, ধনীদের মধ্যে বৈষম্য আছে। আপনি অনেক বড়, আমি অনেক ছোট, গরিব দরিদ্র, বৈষম্য আছে। দরিদ্রদের উপরে তারা অত্যাচার করে, জুলুম করে, রাস্তায় যে চিটে পিঠে বিক্রি করে, এই শীতকালে ওর কাছে চাঁদাবাজি করে, এগুলো আমাদের ঘুরে ধরার সমাজ। মাননীয় প্রধানমন্ত্রী এত কষ্ট করতেছে, এই দেশে এত উন্নয়নের প্রথম হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ। শেখ মুজিবের আরেক নাম স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু হলে দেশ স্বাধীন হবে না, আর স্বাধীন হলে উন্নয়ন হতো না। অত উন্নয়নের মূলে কিন্তু শেখ মুজিব, জাতির জনক বঙ্গবন্ধু, যার কথা আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী এই সারা বিশ্বের শ্রেষ্ঠ আর্মিদের মধ্যে একটি শক্তিশালী আর্মি। সেই সময় তারা আমাদের থেকে অন্তত 1 ফিট উঁচা থাকত। তাদের আর্মি ট্রেনিংই ছিল আলাদা। তাদের বুদ্ধ অস্ত্র ধরতে গেলে বুক কাঁপত। সামনে ট্রেনিং নিয়ে, হালকা অস্ত্র নিয়ে আমরা ড্রিলে যুদ্ধ করেছি। পথে প্রান্তরে ঘুরে ঘুরে এই পাকিস্তান আর্মিকে আমরা ব্যতিব্যস্ত করে দিয়েছি, তাদের রাস্তা নাবুদ করে দিয়েছি। মুক্তি বাহিনী যদি সেদিন গ্রাম বাংলার সর্বত্র রাস্তায় যেতে পারতাম, তাহলে বাংলাদেশে কোনো মানুষ থাকতো না, সব একদল হয়ে যেত। অথবা তাদের অত্যাচারে 30 লক্ষ মানুষ মারা গেছে, 2 লক্ষ মা বোন অত্যাচারিত হয়েছে। আমরা যখন গ্রামে ছড়িয়ে পড়ছি, তারপরে গ্রাম আমাদের দখলে ছিল আগাগোড়া। পাকিস্তান তাদের ক্যাম্পে থাকতো। গ্রামে আসলেই আমাদের সব জায়গা শক্ত অবস্থান নিয়ে থাকতাম, অ্যাম্বুশ নিয়ে থাকতাম, অ্যাম্বুশে পরিণত। তার বুঝতেই পারত না যে কোর্ট থেকে কীভাবে তুলে আসে। শুধু তার থেকে ভয়াবহ অবস্থা। ওদের গ্রাম ছিল আমাদের দখলে। 16 ডিসেম্বর স্বাধীনতা বাংলাদেশে, কিন্তু এই পরিকল্পনা অনেক দিনের। কিন্তু কত মানুষকে জীবন দিতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, তারই কিন্তু আজকে ফল আমাদের স্বাধীনতা এবং এই সুন্দর সুন্দর স্কুল কলেজ আপনারা পাচ্ছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী এত কাজ করতেছেন, দিন রাত পরিশ্রম করতেছেন। আমাদের যে মুক্তিযোদ্ধাদের 18,000 নতুন বিল্ডিং ভবন করে দিচ্ছেন। একটা ভবন দেখতে খুব
চমৎকার লাগে। আমি ওই সমস্ত ভবন দেখে আসলাম। মারা গেলে তার জন্য স্মৃতিসৌধ করা হচ্ছে, অথবা কবর দেওয়া হচ্ছে। যে হিন্দু মারা গেছে, আমার এলাকায় যারা মুক্তিবাহিনী ছিল অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। যে ছেলেটা গুলি খেয়েছে তাকে রক্ত হয়েছে কিন্তু হিন্দুতে, আবার কোনো হিন্দু যদি গুলি খেয়েছে তার রক্ত পড়ে হয়েছে, তো মুসলমান ছেলেটা বলছে আমার রক্ত নিয়ে দাও। এইভাবে তাদের বাঁচিয়ে রাখছি। অত রক্তের মধ্যে কিন্তু ভেদাভেদ নাই, সাদা কেন নাই, সব নাম রক্ত গ্রুপ বিললেই দেওয়া যায়। কে হিন্দু কে মুসলমান ভেদাভেদ নাই। আমাদের মধ্যে এত ভেদাভেদ কেন থাকবে? এই যে আমরা সৃষ্টি করি, সব কিছুর মধ্যে আমাদের থাকতে হবে। আপনাদের এই স্কুলটা অনেক সুন্দর, জ্ঞানানন্দ পাঠাগার। এখান থেকে আমি মনে করি যে রামকৃষ্ণ মিশন থেকে যারা সাধারণত শিক্ষা লাভ করে তারা সমস্ত দেশে জ্ঞানের আলো ছেড়ে দিতে পারে। কারণ এখান থেকে খালি শিক্ষা না, পুঁথিগত বিদ্যা তারা শুধু লাভ করে না, নৈতিক শিক্ষা তারা গ্রহণ করে, যেটা সব থেকে বেশি প্রধান সমাজে। নৈতিক শিক্ষা যদি অভাব হয়, এই পুঁথিগত বিদ্যা, আমি ইঞ্জিনিয়ার হইলাম, ডাক্তার হইলাম, উকিল হইলাম, ব্যারিস্টার হইলাম, কোনো দাম নেই। এই রামকৃষ্ণ মিশন সেই কাজটাই করে, নৈতিক শিক্ষা দেওয়া। যে সত্যিকারের মানুষ হতে হলে তোমাকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে, সেইটা আপনারা করেন। এখানে একটা সবচেয়ে ভালো জিনিস, যেগুলো ভেদাভেদ নেই, কে হিন্দু কে মুসলমান, কে বৌদ্ধ কে খ্রিস্টান, কোনো ভেদাভেদ নেই। এটা হচ্ছে সবথেকে সৌন্দর্য এই রামকৃষ্ণ মিশন উঠে। আমি সবাইকে শুভকামনা করি। অনেক বেলা হয়ে গেছে, আমি স্বামীজির নিমন্ত্রণে আমার একদিন শর্ট করে চলে আসছি যে আপনাদের আজকে 125তম বর্ষপূর্তি, সে উপলক্ষে একটা শুভ উদ্বোধন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। বিশেষ করে স্বামীজির কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি। আমিও আশীর্বাদ করি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সকলে ভালো থাকতে পারি, এই দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সকলের শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, মাননীয় এমপি ঢাকা 6 এবং প্রাক্তন মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমরা এই আলোচনা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সভাপতির ভাষণ প্রদান করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ ও সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা এবং বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের পরম পূজ্যপাদ গুরু মহারাজ। একটু আগে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক তথা প্রধান অতিথি, তিনি তার নির্ধারিত কার্যক্রম শেষ করে চলে গিয়েছেন। এসেই আসা মাত্রই আমাকে বলেছেন যে আমার আপন মামা আজকে মারা গেছে, যিনি তার যে পারলৌকিক কাজ সেগুলিতে আমার উপস্থিত থাকা উচিত, সেজন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আপনারা অনুগ্রহ করে আমাকে মার্জনা করবেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তার কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তিনি দেশের শিক্ষামন্ত্রী। এই শিক্ষা বিভাগের সব কিছুই তারই নির্দেশে পরিচালিত হয়। তাকে যখনই আমরা বলেছি এখানে আসার কথা, সঙ্গে সঙ্গেই তিনি রাজি হয়েছেন। তার ইচ্ছে ছিল তিনি সর্বক্ষণ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু আকস্মিকভাবে তার মামার পরলোক গমনের সংবাদে তাকে চলে যেতে হলো। আমাকে এসেই আগেই বলেছিলেন, আজকে নয় আগেই বলেছিলেন, আমি কিন্তু দুপুরে
ওখানে খেয়ে আসবো, তাই এসেছেন এবং এখানে খেয়েও গেছে। তাড়াতাড়ি খেয়ে দিতে হলো, কারণ তার তো ওখানে যেতে হবে মামার অনুষ্ঠানে, তাই চলে গেছেন। আমরা ওর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি এতটা সময় দিয়েছেন। আমি এতটাও আশা করতে পারিনি আজকে যে এতটা উনি দিতে পারবেন শেষ পর্যন্ত, কিন্তু দিলেন। সেজন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে, আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওর কাছে আমার অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরেকজন বিশেষ মানুষ, আমাদের এখানকার স্থানীয় এমপি, পূর্বতন মন্ত্রী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, একদম প্রতিবেশী বলা যায়। আমাদের সমস্ত প্রয়োজনে অপ্রয়োজনে তিনি আমাদের পাশে থাকেন। আমাদের দুর্গাপুজো যখন অনুষ্ঠিত হয় বিশাল আকারে, তখন উনি প্রতিবার একটা বড় অনুদান তার এমপি ফান্ড থেকে এখানে পাঠান, প্রতি বছর পাঠান, কোনো বছর বাদ যায় না। এই গত পুজোতেও বাদ যায় না। আর অনুদানের জন্য বলছি না, কিন্তু এমনি আমাদের সমস্ত কর্মধারার সঙ্গে তার প্রাণের সংযোগ। সবসময় তিনি আমাদের পাশে থাকেন, আমাদের পরামর্শ দান করেন। আমাদের এখানে যখন ধর্মসভা হয়েছে আমি আসার পরে, তখন থেকে আমি আহ্বান করেছিলাম, তিনি এসেছিলেন এবং সেই ধর্মসভায় তার উল্লেখযোগ্য ভাষণ প্রদান করে গিয়েছিলেন। সব থেকে বড় মানুষ, যেটা প্রত্যেক দেশেই একটি দুর্লভ বস্তু হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে অসাম্প্রদায়িক চরিত্রের মানুষ। এই ডাক্তার দীপুমণি, ডাক্তার এই মাননীয় কাজী ফিরোজ রশিদ, আরেকজন আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তিনি হচ্ছেন রিয়াজউদ্দিন রিয়াজ। এরা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের সব কাজে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই যে স্কুল ভবনটি হয়েছে, এটি বাংলাদেশ সরকারের বদান্যতায় আমরা পেয়েছি। এই 6 তলা বিদ্যালয় ভবন, আমি এই 6 তলা অবধি উঠেছি। উঠে দেখলাম যে এই 6 তলায় উঠতে আমার কোনো কষ্টই হলো না। খুব ছোট ছোট সুন্দর সিঁড়ি, কোনো অসুবিধা হলো না, এবং ঘরগুলি খুব প্রশস্ত। যা যা দরকার আমাদের, এই বিদ্যালয় ভবনটা একটা বিশাল বড় দরকার ছিল আমাদের, উচিত হলো বাংলাদেশ সরকারের সৌজন্যে। তারপরে এই অবকাঠামোর কথা একটু আগে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলছিলেন, সেটির জন্য যা দরকার হয়েছে আমাদের, ফার্নিচার, অন্যান্য আসবাবপত্র, যা দরকার সব মুক্ত হস্তে আমাদেরকে দিয়েছেন। যে বিশাল একটি ভবন তৈরি হলো, এবং এখানে আমি ওদেরকে বললাম যে এই 6 তলা ভবন তৈরি হয়েছে, এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তো দৌড়াদৌড়ি করবে, পড়ে যেতে পারে এখান থেকে। তা আপনি কী চান? গ্রিল দিয়ে দেওয়া যাবে? আমাদের যে নিয়ম, তাতে গ্রিল দেওয়ার নিয়মটা নেই, গ্রিল দেওয়া যাবে না। কিন্তু আমার তো খুব ভয় হবে সবসময়, বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, কখন কে পড়ে টরে যায়। কিছু বললেন না। তারপরে শুনলাম সমস্ত বিদ্যালয় ভবনটিতে গ্রিল দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এটা ওদের পরিকল্পনার মধ্যে ছিল, পরিকল্পনার বাইরে থেকে গিয়ে এটা শুধু আমাদের জন্যেই, আমাদের স্কুলের জন্যই ওরা করে দিলেন। তারপরে ওরা আমাদেরকে প্রায় বছর দেড়েক আগে বিদ্যালয় ভবন নির্মাণ সম্পূর্ণ করে আমাদের হাতে হস্তান্তর করে দিয়েছে। যখন হস্তান্তর করে দেন, আমরা যখন সেই হস্তান্তরটা গ্রহণ করি, তারপরে কিন্তু আর ওরা কিছু করেন না। এটাই রেওয়াজ, এটাই নিয়ম। তো আমি আমাদের প্রধান শিক্ষককে বললাম, দেখো আমাদের এই অডিটোরিয়াম বিল্ডিং
স্বামী অক্ষরানন্দ মিলনায়তন বা অন্যান্য আমাদের যে সমস্ত কাজকর্ম এখানে চলবে, গ্রন্থাগার, পুস্তক প্রকাশন এবং পুস্তক বিক্রয় কেন্দ্র ইত্যাদি, এইগুলোর নতুন রং হবে এখানে। ওটি তো 1.5 বছর আগে রং কমপ্লিট হয়ে গেছে, তো রংটা তো ফেড করে যায়, ফেড করে গেছিল। আর কিছু বলি, এইটুকুই বলেছি ওদের কাছে, ওরা নতুন করে, এটা ওদের রেওয়াজের মধ্যে নেই, ওটা আবার করে দিল। কালকে অবধি ওরা কাজ শেষ করেছেন, রং টং আবার নতুন করে দিয়েছেন। যার রেওয়াজের মধ্যে নেই, নিয়মের মধ্যে নেই, তার বাইরে গিয়ে ওরা শুধু আমাদের বিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে একটা অতিরিক্ত বিশেষ মর্যাদা দিয়ে এই কাজটা করে দিলে। কি করে এদের মানে ধন্যবাদ জানাবো আমি নিজেই জানি না, আমার কাছে কোনো ভাষা নেই। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, যেটা আমি দেখছি, এদের সঙ্গে পরিচয় যতই হচ্ছে, এই আমাদের কাজী ফিরোজ রশিদ, ডক্টর দীপুমণি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সকলের সঙ্গে তো আমাদের খুব অন্তরের যোগাযোগ পরিচয় হয়। তো অক্ষরানন্দজির সময় থেকে এরকম শুনতাম যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যখন মঞ্চ থাকেন, যদি আমরাও এখানে আমন্ত্রিত হই, তাহলে আমাদের মানে যিনি প্রধান অক্ষরানন্দজির সময় যেটা হতো, ওর আসনটা ওই রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর পাশেই থাকত। তো মাঝখানে কয়েক বছর ছিল না, মহারাজ চলে যাওয়ার পরে, মানে অক্ষরানন্দজি প্রয়াত হওয়ার পরে ওটা ছিল না। কিন্তু আবার দেখছি আমি আসার পরে, আমি তো কাউকে কিছু বলিনি, তখন ওই রেওয়াজটা ওরা চালু করে দিয়েছে, মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকবেন, তার পাশের আসনটাই কিন্তু আমার জন্য নির্ধারিত, আর কাউকে দেবেন না, আমার জন্য নির্ধারিত। এই যে সম্মানটা ওরা দেন, না দিতেই পারতেন, সম্মান দেন, এতে বোঝা যায় যে ওরা একটি অসাম্প্রদায়িক চরিত্রের মানুষ এবং আমাদের সবাইকে সেই অসাম্প্রদায়িক চরিত্রের প্রতিদিন প্রতি মুহূর্তে তার যে আশ্বাস, সেটি আমাদের অনুভব করানো। এদের সংখ্যা খুব নগণ্য, গোটা পৃথিবীতে অসাম্প্রদায়িক চরিত্রের সংখ্যা বাস্তবিক সারা পৃথিবীতে সর্বদাই খুব কম হয়ে থাকে। কিন্তু এখানে দেখছি যারা মঞ্চে বসে আছে প্রত্যেকেই এরা এই অসাম্প্রদায়িক চরিত্রের মানুষ। এখানে একজন কাউন্সিলর আছেন আমাদের, তিনি আজকে আসেননি বোধহয় কোনো কারণে, তো রকুনউদ্দিন, সে আমাদের স্থানীয় অভিভাবকের মতো সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের সঙ্গে থাকেন এবং যে কোনো প্রয়োজনে এবং অপ্রয়োজনে আমাদের পাশে এসে দাঁড়ান। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তো ভারতবর্ষে জন্মেছি, বড় হয়েছি, এখানে আসার পর্যন্ত ভারতবর্ষেই ছিলাম। সত্যি কথা বলতে গেলে এরকম সহযোগিতা আমরা কিন্তু ও দেশেও পাইনি, এটা এখানে আমরা পাই এই বাংলাদেশে। খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। আর এই স্কুলের বিল্ডিং কাজ যারা করেছেন, যেসব ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর যারা করেছেন, তাদের মধ্যে কেউ কেউ এখানে উপস্থিত আছেন আজকে। ওদের সঙ্গে আমারও খুব ঘনিষ্ঠ পরিচয় হয়ে গেছে এবং এইখানকার কন্ট্রাক্টর যে তিনি এখানে বসে আছেন আমি দেখছি, এবং তিনি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। এই স্কুল থেকে তো কয়েক হাজার ছাত্র ছাত্রী বেরিয়ে গেছে। তিনি এখানে কতদিনের জন্য পড়েছিলেন ঠিক আমি জানি না, কিন্তু কিছুদিন পড়েছিলেন, সেটাকে মনে রেখেছেন। মনে রেখে এই কদিন থেকে দেখছি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন রং টং নতুন করে করা হচ্ছে। উনি সারাক্ষণ দাঁড়িয়ে থেকে কাজগুলো করাচ্ছে। আজকেও এখানে এসে বসে আছেন, তো দাঁড়িয়ে থেকে কাজগুলো করাচ্ছে যেন ওনার নিজের বাড়ির কাজ। এই যে আইডেন্টিফিকেশন, এই যে ইনভলভমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই আইডেন্টিফিকেশন বা ইনভলভমেন্ট এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি কলকাতায় ছিলাম আমার জীবনে, মানে এই সাধু জীবনের প্রথম দিকে গোল পার্কে, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। একবার সেখানে দেশ বিদেশের সব মানুষ আসেন, বড় বড় মানুষ সেই ভারতবর্ষে দেখতে আসেন। দেখতে এলেই আমাদের সরকার, সেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার হোক, ভারত সরকার হোক,
কলকাতায় পাঠালে আমাদের প্রতিষ্ঠানে মানে ইনস্টিটিউট অফ কালচারে পাঠিয়ে দেয় যে একটু দেখে ওদেরকে ঘুরিয়ে দেখানো হোক। একবার আমি তখন ওখানে আছি, আমি তখন এই সাদা পোশাকে আছি, তখন ব্রহ্মচারী। তো গ্রীষ্মের রানী এসেছে। তো গ্রীষ্মের রানী তো কলকাতায় অনেক জায়গায় দেখেছেন, ঘুরেছেন, কোথাও পছন্দ হয়, সব নোংরা আবর্জনা রাস্তাঘাটে, আরও অনেক সমস্যা, এইসব অতিক্রম করে তিনি আমাদের এই প্রতিষ্ঠানটি দেখতে এসেছেন। আমি তখন সেখানে আছি। আমার বয়স কম, কত হবে, 25-26 বছর বয়স হবে। তাহলে আজ থেকে প্রায় 50 বছর আগের কথা বলছি। তা গ্রীষ্মের রানী এসে সব ঘুরছেন টুরছেন আর খুব ইমপ্রেসড হয়ে যাচ্ছে। আর বলছেন আপনাদের এখানে কত লোক আসে প্রতিদিন? আনলাম 10,000 লোক ঢোকে আর 10,000 লোক বেরোয় প্রতিদিন। গোলপার্কের কথা বলছেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা কি করে রাখেন? হোয়াট ইজ ইউর মোটিভেশন? কি করে আপনারা পারেন? কোন শক্তিতে পারেন? না, আমাদের কোনো আলাদা শক্তি নেই। এই যে কর্মীরা আমাদের এখানে কাজ করছেন তাদেরকে আমরা বেশি বেতন দিতে পারি না। সরকারের যে বেতন আমরা ধারে কাছেও যেতে পারি না, কিন্তু ওরা সবসময় আমাদের কম বেতনেই তারা মনের আনন্দে কাজ করে যান। তো ওদেরকে বেতন বেশি দিতে পারি না, কিন্তু যে জিনিসটা ওদের মধ্যে আমরা তৈরি করতে সমর্থ হয়েছি এটা হচ্ছে এই প্রতিষ্ঠানকে তারা ভালোবাসছে। এই ভালোবাসাটা তাদের মধ্যে সঞ্চার করার চেষ্টা করেছি এবং আমরা, আমার মনে হয় সর্বতভাবেই আমরা সমর্থ হয়েছি। তা আপনি জানতে চাইলেন কোন শক্তিতে আমরা এটা করছি। আমরা বললাম আমাদের শক্তি হচ্ছে যেটা আমরা আমাদের কর্মীদের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে স্পিরিট অফ আইডেন্টিফিকেশন। মানে আমার বাড়িটি যেমন আমি ভালোবাসি, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার বাড়িতে আমার শহর সব কিছু আমার, তাকে আমি নিজের প্রাণ দিয়ে ভালোবাসি এবং সাজাই গোছাই সাজিয়ে গুছিয়ে রাখি। ওরাও মনে করে এই প্রতিষ্ঠানটি আমার, এই প্রতিষ্ঠান আমাদের। এই যে স্পিরিট অফ আইডেন্টিফিকেশন, ইনভলভমেন্ট, এইটা আমার মনে হয় আমাদের এই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে কাজ করে। আমাদের এই যে প্রতিষ্ঠান, এখানে এই নতুন স্কুল বিল্ডিং হলো, আপনারা যদি এসে পরে ঘুরে যান দেখবেন যে এখানে আমাদের ছাত্রছাত্রীরা তারা কতখানি আন্তরিকতা নিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। মানে এই তো 3 দিনের মধ্যে একটি প্রতিষ্ঠানকে নোংরা অপরিচ্ছন্ন করে দেওয়ার পক্ষে যথেষ্ট, এবং করে দেয়। যেখানে দেখবেন আপনারা আসবেন, যখন খুশি আসবেন এসে দেখবেন আমাদের ছাত্রছাত্রীরা সবসময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তারাই রাখছে, বলতে হবে না। একটু দুষ্টামি করে, চেঁচামেচি করে, আমাদের স্তব্ধতা ভঙ্গ করে, ওটাও কিন্তু এনজয় করার মতোই ব্যাপার একটা। ওরা তো এরকম করবেই, তবুও আমাদের বলতে হয় এরকম চেঁচামেচি করিস না, এসব বলতে হয়। কিন্তু এটা আবার এরা সব আছে এখানে, বলতেও অসুবিধা হচ্ছে, বললে আবার কি আরম্ভ করবে জানি না। ওরা নিজেরাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, কাউকে বলতে হয় না। কারণ ওরা মনে করে যে এই প্রতিষ্ঠানটি আমার, এই প্রতিষ্ঠানটি আমাদের, যদি এর কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমাদেরই অসম্মান হবে, অমর্যাদা হবে। তা আমরা যেভাবেই হোক, আমরা ভগবানে বিশ্বাস করি, তো বিশ্বাস করি যে ভগবানের আশীর্বাদই এটা আমরা করতে পারছি। হয়তো তাই, হয়তো কেন, নিশ্চয়ই তাই। কিন্তু তবুও আমি বলবো আমাদের এই ছেলে মেয়েগুলি সত্যিই খুব ভালো। এই ধরুন এখানে কয়েকশো ছাত্রছাত্রী পড়ে, তো এই যে পরে যতক্ষণ স্কুল চলে আপনারা বুঝতেই পারবেন না যে কয়েকশো ছাত্রছাত্রী এখানে পড়ছে, পড়াশোনা করছে। যেই টিফিন আওয়ার হবে তখন তারা বুঝিয়ে দেয় যে তারা এতক্ষণ ছিল এখানে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে এতগুলো ছেলে মেয়ে এখানে ছিল। টিফিন আওয়ার তো তারা তো একটা আনন্দ করবে, তখন ছোটাছুটি দৌড়াদৌড়ি করে সারা জায়গায় তাদের দাপট দেখিয়ে তারা বেড়ায়, এবং ওটা আমরা এনজয় করি। ওদেরকে বললে আবার কী করবে জানি না, কিন্তু ওটা আমরা এনজয় করি। ওদেরকে এটা আরও কর, এরকম মুখে বলি না, কিন্তু মনে মনে চাই যে আরও করো, আরও করো, তোমরা আনন্দ করো, আনন্দের সঙ্গে থাকো, আনন্দের সঙ্গে কাটাও। আমি যেটা বলছি যে এখানকার শুধু সরকার নয়, বাংলাদেশের সরকার নয়, শিক্ষা অধিদপ্তর নয়,
এই যে শিক্ষার প্রকৌশলী অধিদপ্তর যেটা আছে, যেখানে যারা এইসব কাজগুলো করান তারাও আমাদের প্রতি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন। আমাদের সঙ্গে যা বলি না বললেও করে দেন। এই যে দেখুন স্কুলটা হ্যান্ড ওভার হয়ে গেছিল, তারপরে আর কোনো কাজ হলে করার কথা না, নিয়ম অনুসারে। আমি আমার হেডমাস্টারকে একদিনকে বললাম, একটু কথা বলে দেখো যে আমাদের এই উদ্বোধন হবে অডিটোরিয়াম, তখন তো নতুন রং টং হবে এই বাড়িতে। তো ওরা তো 1.5 বছর আগে রং করে ছেড়ে দিয়েছে, এর মধ্যে তো বৃষ্টি হয়েছে, রোদের তাপ পেয়েছে, তো এই রংটা ফেড হয়ে গেছে। আর এই গ্রিলগুলো যদি দিয়ে দেওয়া না হয় তাহলে আমার তো সবসময় ভয় থাকবে, বা আমাদের ভয় থাকবে তখন কে লাফিয়ে পড়ে যায়। বলতে দিয়ে যা দৌড়াতো, যখন দৌড়াতো করে সেটা দেখার মতো দৌড়াতো, কাকে বলে দৌড়াতো বুঝিয়ে দেয় প্রতিটি মুহূর্তে। আবার স্কুল আবার যখন শুরু হচ্ছে সবাই শান্ত, একেবারে শান্ত। কয়েকশো ছেলে মেয়ে এখানে পড়ছে, বোঝার কোনো উপায় নেই। এটাও বোধহয় এই প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য। আমার সেজন্য আমাদের সকল শিক্ষাকর্মী, শিক্ষক যারা আছে সবাইকে, অভিভাবক অভিভাবিকা, তাদের প্রত্যেকে এই অবকাশে আমি আমার ধন্যবাদ জানাই। কারণ তাদের সহযোগিতা ছাড়া তো এটা কখনই আমরা করতে পারতাম না। আর আমাদের যেসব সাধু ব্রহ্মচারী এখানে আছেন, কাজ করেন আমাদের সঙ্গে, তাদের সহযোগিতাও খুব গুরুত্বপূর্ণ। তারা যদি এই সহযোগিতাটা না বাড়িয়ে দিতেন আমাদের দিকে বা আমার দিকে, তাহলে এই কাজ করা আমার পক্ষে সম্ভব হতো না। সেজন্য আমার প্রত্যেক সাধু ব্রহ্মচারী সহকর্মী যারা আছে, এবং যারা সাধু ব্রহ্মচারী নন, অন্য সহকর্মী, এই কিচেনে এত কাজ করে, বাগানে এত কাজ করে, আরও অনেক জায়গায় অনেক কর্মী তো আমাদের কাজ করে, এত সহকর্মী নীরবভাবে নিরলসভাবে যে সেবা করছেন, তার জন্যেই আমাদের প্রতিষ্ঠান এত সুন্দরভাবে, এত নিপুণতার সঙ্গে এই মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সবাইকে, আমাদের শিক্ষক, শিক্ষাকর্মী, আমাদের সব ধরনের কর্মী, সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং এই ফাঁকে যারা এই অভিভাবক অভিভাবিকা আছেন, তাদেরও যদি সহযোগিতা না থাকতো তাহলে আমরা এই প্রতিষ্ঠানটিকে এমন করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারতাম না। সেজন্য তাদের সহযোগিতা ছাড়া এটা আমরা করতে পারতাম না। সেজন্য সেই জন্য তাদেরকে আবার আমাদের সকলের পক্ষ থেকে এই আমাদের অন্তরের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বেশি কথা বলবো না, শুধু একটু দুটি কথা যদি বিবেকানন্দের শিক্ষা ভাবদানি না বলি তাহলে আমার মনে হয় আমার কথা বলা অসম্পূর্ণ থাকবে। বিবেকানন্দ বলেছেন অসাধারণ কথা শিক্ষার সম্বন্ধে। শিক্ষাটা কি? স্বামীজি বলেছিলেন, এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস। এডুকেশনটা কি, শিক্ষাটা কি? নার্ভাস অ্যাসোসিয়েশন। আমাদের নার্ভের মধ্যে প্রতিটি স্নায়ুতে, উপস্নায়ুতে ছড়িয়ে যাচ্ছে। যদি ওইভাবে যদি না ছড়ায় শিক্ষার ভাবটা, তাহলে শিক্ষাটা কখনো সম্পূর্ণ হতে পারে না। নার্ভাস অ্যাসোসিয়েশন। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি কাঞ্চন স্পর্শ করবেন না, টাকা ছোবেন না। শ্রীরামকৃষ্ণের একটা সাধনা, এ হয়তো আপনারা অনেকে জানেন। তো নরেন্দ্রনাথ তার প্রধান শিষ্য, পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ হয়ে জগৎ বিখ্যাত হয়েছেন, তিনি তো এমনি কথা শুনে মেনে নেওয়ার লোক ছিলেন না। রামকৃষ্ণদেব বলছেন, কিন্তু সেটা উনি মানবেন না, উনি নিজে যাচাই করে নেবেন। একদিন বলছে, আচ্ছা উনি নাকি টাকা ছুঁতে পারেন না, টাকা ছুঁলে নাকি ওর হাত পা বেঁকে যায়। এ কখনো হয়? আমাদের টাকা ছুঁলে তো হাত পা আরও বেশি প্রসারিত হয়ে যায় টাকার সঙ্গে সংযোগ। আর উনি নাকি টাকার সঙ্গে সম্পর্ক হলেই তার হাত পা সব বিদ্রোহ করে, বেঁকে যায়, অসুস্থ হয়ে পড়ে। এটা পরীক্ষা করতে হবে। একদিন শ্রীরামকৃষ্ণ তার ঘরে নেই, ঘরের বাইরে কোথাও গেছেন, কাছাকাছি হয়তো আছেন, কিন্তু সেই সময়টাই ঘরে নেই। এই সময় নরেন্দ্রনাথ মানে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তার ঘরে ঢুকেছেন। দেখছেন তো শ্রীরামকৃষ্ণ নেই ঘরে, তখন একটা রূপোর টাকা, তখনকার দিনে আমরাও ছোটোবেলায় রূপোর টাকা দেখেছি। আপনারা যদি আমাদের মতো বয়স আমার থেকে 8-10 বছরের কম, তারাও রূপোর টাকা দেখবেন ছোটোবেলায়। তখন তো একটাই দেশ ছিল, এই ভারতবর্ষ। তো নরেন্দ্রনাথ ওই তার তোষকের নিচে
একটা রিপোর্ট টাকা রেখে দিয়েছে, দেখবেন পরীক্ষা করে। এবার খানিক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ এসেছেন, এসে তিনি যথারীতি তার খাটের উপরে বসেছেন। বসা মাত্র দেখুন তোষকের নিচে টাকাটা রাখা আছে, ডাইরেক্ট কন্ট্যাক্টের কোনো উপায় নেই, অবকাশ নেই। যেই বসেছে লাভ মেরে উঠেছে, যেন তাকে যেন সাপে ছোবল দিয়েছে, এরকম তারাক করে উঠেছে, সারা শরীরে জ্বালা শুরু হয়েছে। বুঝতে পারছেন না কি হলো। শ্রীরামকৃষ্ণ কিন্তু চুপি চুপি হাসছেন, বুঝেছে নরেনেরই কাণ্ড এটা, নরেন এটা কিছু করেছে। তো যেই তুলতে তোষকটা তোষকটা যেই তুলেছে না, খটান করে টাকাটা নিচে পড়েছে, নিজেতে পড়েছে। আর উনি বুঝেছেন এই কাণ্ডটি কে করেছে। নরেনের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। আর নরেন যত শ্রীরামকৃষ্ণ হাসছেন, অপরাধী মানুষ তো সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলেছে, মাথা নিচু হয়ে যাচ্ছে, ধরা পড়ে গেছে। তো এই যে নার্ভের সঙ্গে সম্পর্ক, ছোঁয়া মাত্রই লাভ বেড়ে উঠছে, যেন সারা শরীরে একটু সাপের ছোবল দিয়েছে। এই যে এটাকে বলে নার্ভাস অ্যাসোসিয়েশন। তাই স্বামীজি বলছেন শিক্ষাটা ওই রকমই হতে হবে, নার্ভাস অ্যাসোসিয়েশন। এটা শিখেছেন কোত্থেকে? তার গুরুর কাছ থেকে, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। টাকা ছোবেন না তো ছোবেনই না, যা অসাধারণ একটি ব্যাপার। তাই তিনি একটা সংজ্ঞা দিয়ে দিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস। যে শিক্ষাগুলো আমরা পাবো, বইতে পড়বো বা শিক্ষক শিক্ষিকার কাছে শিখবো, সেগুলো যেন নার্ভের মধ্যে ঢুকে যায়, প্রতিটি শিরা উপশিরা ধমনীর মধ্যে, শনিতে মজ্জায় যেন একদম মিশে যায়, তবে তো শিক্ষাটা সম্পূর্ণতা লাভ করবে। আরেকটি কথা স্বামীজি বলতেন, ওদের শিক্ষা সবসময় কার্যকরী হতে হবে। আমি অনেক লেখাপড়া শিখলাম, কিন্তু ওটা আমার জীবনে কোনো কার্যকরী সম্পর্ক রাখতে পারলো না, ওই শিক্ষায় কী লাভ? আমাদের অনেক পণ্ডিত আছেন, অনেক কিছু জানেন, নারী নক্ষত্র, দেশ বিদেশের ভূগোলের, বিজ্ঞানের সব জানেন তারা, কিন্তু প্র্যাকটিক্যাল সেন্স নেই। স্বামীজি বলতেন অনেক জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান নেই। একদম কাণ্ড জ্ঞান নেই। কীরকম কাণ্ড জ্ঞান? একজন ইঞ্জিনিয়ার, কেউ সায়েন্সের শিক্ষক বা অধ্যাপক। এই আমি যখন নরেন্দ্রপুরে ওখানে পড়াশোনা করেছি, নরেন্দ্রপুরে পরে আমি 1 বছর ওখানকার সহকারী অধ্যক্ষ পদে ছিলাম। একদিন রাত্রেবেলায় ওখানে যে স্টাফ কোয়ার্টার্স, সেখান থেকে বললো, মহারাজ আমাদের এখানে আলো জ্বলছে না, সব জায়গায় জ্বলছে, আমাদের কয়েকটা ফ্ল্যাটে আলো জ্বলছে না। আপনাদের ফিউজটা দেখুন তো, ফিউজটা ঠিক আছে কিনা। আমি তো বিজ্ঞানের ছাত্র নই, আমি হচ্ছে হিউম্যানিটিজের ছাত্র, একটু ফিউজটা চেক করে নিন যে ঠিক আছে কিনা। না দেখেছি সব ঠিক আছে। তো আমি ক্লাস 7-8 পাস করা কিনা জানি না, হয়তো পড়েছে, ইলেকট্রিকের কাজ টাজ করে। বললাম যা তো দেখাই তো, আমার মনে হয় ফিউজটা উড়ে গেছে, একটু ঠিক করে দিয়ে। সে সাইকেল নিয়ে পাই করে চলে গেল, এবার 5 মিনিটের মধ্যে করে দিয়ে চলে গেল। কী হয়েছিল? ফিউজটা উড়ে গেছে। আর যার বাড়িতে হচ্ছে, যিনি আমাকে ফোন করলেন, তিনি ফিজিক্সের প্রফেসর আমাদের কলেজেই নরেন্দ্রপুর, এবং তার ফিজিক্সের প্রফেসর, তিনি যে পিএইচডি করেছেন, তার বিষয়টি হচ্ছে ইলেকট্রিসিটি। এটা নিয়েই তার অনার্স পাস করেছেন, তিনি পড়াশোনা করেছেন, পড়েছেন সব ঠিক আছে, কিন্তু ব্যবহারিক বিদ্যা নেই, প্র্যাকটিক্যাল নলেজ নেই, তার ওইটুকু পারেন। সেই স্বামীজি বলতেন অনেক জ্ঞান আছে কিন্তু কাণ্ড জ্ঞান। এইটাই কি শ্রীরামকৃষ্ণ। কিন্তু শিক্ষা হলো নাকি? শিক্ষাটা আমাদের জীবনের সঙ্গে কার্যকর হতে হবে, সংযুক্ত হতে হবে। এটাই বিবেকানন্দের শিক্ষা ভাবনার অঙ্গ। আরেকটি বিবেকানন্দ বলতেন, অনেক বলেছেন, তার মধ্যে এটা শেষ কথা বলছি আমি। বিবেকানন্দ বলছেন শিক্ষা কি জানো? শিক্ষা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে সহজাত পূর্ণতা রয়েছে, ইনবর্ন পারফেকশন রয়েছে, ওইটিকে প্রকাশ করতে, ওটির বিকাশ ঘটাতে হবে। এডুকেশন is the manifestation of the perfection already in man, already আগে থেকেই আছে, বাইরে থেকে ধার করে আনতে হয় না,
ওই পারফেকশন আমার ভেতরে, আপনার ভেতরে, সকলের ভেতরেই রয়েছে, ইনবর্ন, সহজাত। ওটির বিকাশ ঘটাতে হবে। সেটি হচ্ছে আমাদের শিক্ষা পারফেকশনের কথা। শিক্ষা তখনই পারফেকশন হবে, তখনই পূর্ণতা লাভ করবে, যখন এগুলি আমার জীবনে প্রস্ফুটিত হবে, বিকশিত হবে। তা আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বিবেকানন্দের যে শিক্ষা ভাবনা, এগুলিকে সঞ্চারিত করার চেষ্টা করি। এর মধ্যে কোনো সাম্প্রদায়িক ভাব নেই, হিন্দুর ভাব ঢুকিয়ে দিচ্ছি, আমাদের ধর্মের ভাব ঢুকিয়ে দিচ্ছি, এরকম কোনো প্রয়াস নেই আমাদের। একটু আগে ডক্টর দীপুমণি বলছিলেন এগুলো কখনো হয় না, এগুলো কোথাও চলে না, এগুলো আমরা করি না। উনি বললেন আমরাও তাই, আমরা সচেতনভাবে বা চেতনভাবে কোনো ছাত্রছাত্রীর মধ্যে আমাদের ভাব ঢোকাই না। আমরা যে ভাবগুলো ঢোকানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি, সেগুলি সব হচ্ছে অসাম্প্রদায়িক ভাবনা, অসাম্প্রদায়িক চেতনা। এবং আমরা মনে করি এই ভাব যদি সব ছাত্রছাত্রীর মধ্যে দিতে পারি তাহলে আমাদের কাজ শেষ। যখন ঢুকছিলাম আমি মঞ্চে, একজন শিক্ষিকা, উনি ওই বাচ্চাদের স্কুলে পড়ান, আইরিন আক্তার, এই পাশেই দাঁড়িয়েছিল। আমি যখন দিলাম সবসময় ওই মুসলমান মহিলা যেরকম পড়েন, হিজাব টিজাব ওরকম পরে এখানে আসেন এবং পড়ান, কিন্তু আমাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা। আমার দেখলেই একদম নমস্কার করেন বা মাথা নিচু করেন। এগুলো আমরা করতে বলি না, ওরা শেখে, মন থেকেই শেখে, অন্তর থেকেই শেখে। এবার আপনি করতে বলবেন, করাতে বলবেন, তখন শিখবে না। আর শিখলেও তো প্রাণ থেকে শিখবে না, আপনি শিখছে, আমাদের সঙ্গে মিশে ওটা শিখছে। সেজন্য আমাদের ভারতবর্ষে বলছি মানে ভাববেন না আমি ভারতের কথা বলছি। ভারতবর্ষ তো একটাই দেশ ছিল, এই বাংলাদেশ পাকিস্তান তো এই বুকের মধ্যেই মেশানো ছিল। তো সেই ভারতবর্ষে ছিল গুরুকুল শিক্ষা, মানে শিক্ষকদের সঙ্গে বাস করতে হবে। এই জন্য আমি যেখানে পড়াশোনা করেছি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান, জগৎ বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ওই গুরুকুল সিস্টেম, সবাইকে ওখানেই থাকতে হবে। ওই শিক্ষকদের সঙ্গে, শিক্ষকদের পরিবারের সঙ্গে সবাইকে নিয়ে আমাদের একই কমপ্লেক্সে আমরা থাকতে হবে। এই জন্য রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, আমাদের সব রেসিডেন্সিয়াল, আবাসিক বিদ্যালয়, মহাবিদ্যালয়, এখন ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, সব আবাসিক আমাদের ওখানে। আমরা আজকে আমাদের এই বিদ্যালয় ভবনটি সকলের কাছে উন্মুক্ত হলো, ছাত্রছাত্রীদের কাছে। কতদিন থেকে ওরা আশা করে বলেছে কবে এটা খুলে দেবেন, আমরা কখন এখানে দৌড়াদৌড়ি করবো, কখন এখানে গিয়ে পড়বো, এই চেয়ারে, এই বেঞ্চে আমরা বসবো, ওদের মনের এটা ইচ্ছে। আজকে সেটা ঈশ্বরের ইচ্ছেই আমরা করতে পারলাম, আমরা খুলে দিলাম। এবং এই করার পেছনে ওই যে বসে আছেন আমাদের কাজী ফিরোজ রশিদ, আমাদের এখানকার স্থানীয় এমপি, পূর্বতন মন্ত্রী, ওনার সহযোগিতা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। উনি নিজেই স্বপ্রণোদিত হয়ে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। তো আমি এরা সবাই, আলাদা করে নাম বলি আর না বলি, এরা সবাই আমাদের সঙ্গে যুক্ত এবং এরা প্রত্যেকেরই মধ্যে আমি দেখেছি ওদের সঙ্গে মিশে এই অসাম্প্রদায়িক চরিত্র, সাম্প্রদায়িক চরিত্র নয়। মুসলমান বলে এরকম করবো, আমাদের যেটা এই বিল্ডিং, আমাদের এই বিল্ডিংটা না, আমাদের যে বিল্ডিংটা কালকে উদ্বোধন হলো, আমাদের অডিটোরিয়াম বিল্ডিং বা লাইব্রেরি বা বুক সেলস কাউন্টার, যিনি প্রধান দায়িত্বে ছিলেন, কালকে তাকে দেখালাম আমি, আজকে নেই বোঝার মনে হচ্ছে, মকবুল ভাই, সে কি প্রাণ দিয়ে ভালোবাসে আমাদের এই প্রতিষ্ঠানকে। তিনি তো অন্য ধর্মের লোক, কিন্তু আমাদের প্রতিষ্ঠানকে নিজের বুক দিয়ে আগলে থাকেন, প্রাণ দিয়ে ভালোবাসেন, যেন তারই নিজের প্রতিষ্ঠান এটি। আজকে এসছেন নতুন জামাটামা পরে, সুন্দর কালকেও এসেছিলেন, আজকেও দেখলাম সকাল থেকে ঘুরছেন নতুন জামাটামা পরে, খুব আনন্দ, যেন তারই বাবার কাজ হচ্ছে, যেন মনে হচ্ছে নিজের বাড়ির কাজ হচ্ছে, এইভাবেই তিনি দেখছেন। আমরা সকলের মধ্যে এই প্রীতির সম্পর্কটা গড়ে দিতে চাই, যেন প্রত্যেকেই এই স্পিরিট অফ আইডেন্টিফিকেশনটা বোধ করবে, এটা আমাদের এই প্রতিষ্ঠান। এই ভাব হলেই দেখবেন সব কাজ শেষ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমাদের
রামকৃষ্ণ বিবেকানন্দ এবং মা সারদা দেবী, ওই আরেকটি আমাদের আদর্শ। এবং তাকে আমরা আমাদের শ্রীরামকৃষ্ণের ওপরের স্থান দিই। যারা এখানে আছেন তারা হয়তো কেউ কেউ জানেন, সবাই জানেন আমি বলতে পারবো না, কিন্তু তিনি তাকে তার স্বামী শ্রীরামকৃষ্ণদেব পুজো করেছেন। তার আরাধ্যা জ্ঞানে তিনি কালীর উপাসক ছিলেন, সে মা কালী জ্ঞানে তাকে পুজো করেছেন এবং ষষ্ঠাঙ্গের প্রণাম দিয়েছেন, পুষ্পাঞ্জলি দিয়েছেন এবং মা সেটা নির্বিকারভাবে গ্রহণ করেছেন। বলেননি তুমি কি করছো, এ কখনো কেউ করে নাকি? তুমি স্বামী আমাকে, তুমি স্ত্রীকে প্রণাম করছো, পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছ, এসব বলেননি। তিনি নির্বিকারভাবে সেই পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন। তার মানে তিনি বোঝাচ্ছেন রামকৃষ্ণ পরমহংস তুমি বেশি কিছু করছো না, এটা আমার পাওনা, এটা আমি নেব, এটা আমার প্রাপ্য। এবং তাই এই শ্রীরামকৃষ্ণের আদর্শ, মা সারদার আদর্শ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ, এই তিনটে আদর্শকে নিয়ে আমরা আমাদের স্কুল, আমাদের অন্যান্য কর্মধারা আমরা পরিচালনা করি এবং তাদের আশীর্বাদে এইগুলি আমরা চালাই। টাকাগুলোর দিকে আমরা অত নজর দিই, টাকার দরকার হয়নি, টাকা আপনি আসে। যদি সৎ ইচ্ছা থাকে, আমরা মানুষের কল্যাণ চাই, টাকা হেঁটে হেঁটে চলে আসবে আমাদের কাছে। এই যে বিশাল বড় অডিটোরিয়াম এখানে হলো, যেখানে আপনারা বসে আছেন, একটু আগে আমাকে ডক্টর দীপুমণি বলছিলেন এবং এখনও কাজী ফিরোজ রশিদ বলছেন, পাশে যিনি আছেন রিয়াজউদ্দিন রিয়াজ, তিনি বলছেন কি সুন্দর অডিটোরিয়াম হয়েছে। আমার খুব ভালো লাগছিল, আমি তো নিজের হাতে করিনি, কিন্তু বলছেন দেখুন কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অন্য জায়গায় কী হয়, যে টাকা সরকার দেয় বা কোনো ধনাঢ্য ব্যক্তি দেয়, সে টাকার অর্ধেক চলে যায় কোথায়? আমি কারো সেটা বলে দেবো, কোথায় যায় বলতে হয় না। আমাদের যে কন্ট্রাক্টটা এই পয়সার দিকে নজর দেয়নি। সেই প্রাক্তন ছাত্র হোক আর যেই হোক, প্রাক্তন ছাত্র আমাদের হাজার হাজার বেরিয়ে গেছে। কজন এরকম ভালোবেসে আমাদের কাজ করেছেন বলুন? এখনো এখানে বসে আছেন, এই 3 দিন থেকে দেখছি তিনি সবসময় আসছেন, খাচ্ছেন কি, কোথায় কী খাচ্ছেন আমি জানি না, কিন্তু আসছেন, ঘুরছেন, কাজ দেখছেন এবং চলে যাচ্ছেন। এই যে ভালোবাসাটা, এটা আমরা মানুষের মধ্যে সঞ্চার করতে চেষ্টা করেছি এবং করে থাকি। এটা করলেই আমার মনে হয় 2 আর 2 4 হয়ে যায়। স্বামীজি বলছেন তোমার দায়িত্ব হচ্ছে পুট দি কেমিক্যালস টুগেদার, রাসায়নিক উপাদানগুলিকে এক জায়গায় নিয়ে এসো। The rest will take care of itself. বাকিটা আপনা আপনি হয়ে যাবে। হাইড্রোজেন 2 আর অক্সিজেন 1 যদি একসঙ্গে মিলিয়ে দেন, আপনার কিছু করতে হবে না, ও এমনিতেই। আমরা বলি জল, এখানকার লোকে বলে পানি, একই তো ব্যাপার। শ্রীরামকৃষ্ণ বলছেন একই তো বস্তু, জলই বলো আর পানি বলো আর ওয়াটারই বলো, বস্তু তো একই। দেখবেন জল হয়ে যাবে ওটা, H2O। তাই বলছেন put the chemicals together, স্বামী বিবেকানন্দ বলছেন the rest will take care of itself in the course of nature, in the law of nature, আপনি হয়ে যাবে। আমরা এইগুলিকে একসঙ্গে করে দেওয়ার চেষ্টা করছি আমাদের সাধ্য মতো। এবং আমরা মনে করি এই যে ছাত্রছাত্রী যারা আমাদের স্কুলে পড়াশোনা করছে, এরা আমাদের উপাস্য দেবতা, এবং যারা পড়াচ্ছেন শেখাচ্ছেন শিক্ষক শিক্ষিকা, তারাও আমাদের কাছে উপাস্য দেবতা। কর্মী টর্মী নয়, ওটা বাইরের পরিচয়, আসলে তারাও আমাদের উপাস্য, আমাদের উপাস্যা। এই ভাব নিয়ে, এই আদর্শ নিয়ে, এই স্পিরিট নিয়ে আমরা আমাদের কাজ করে চলি। কতখানি করতে পারি ঠিকভাবে সেটা আপনারা বিচার করবেন, কিন্তু আমরা কাজ করে চলি। এবং আমাদের যারা কাজ করেন, এই যে আমাদের হেডমাস্টার জয়প্রকাশ সরকার, তাকে দেখেছেন এখানে বলেছেন সারাক্ষণ এখানে পড়ে আছে। ওকে কি সাংঘাতিক বেশি টাকা মাইনে দিই আমরা? দিতে পারি না, কিন্তু দেবই বা থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকা আসে সেটা নিয়ে, বা যদি আমরা কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি তার থেকে ওদেরকে মাইনে দিই। কিন্তু কীভাবে নিরলসভাবে লোকটা এখানে কাজ করে যাচ্ছে, আমাদের সেবা করছে, এটা দেখার মতো, শিক্ষণীয়। এবং অন্য স্কুল কলেজের কাছে এটা ঈর্ষণীয়, এরকম কোথাও নেই, তারা করে না। আমাদের এখানকার স্কুল, এখানকার রেজাল্ট এই এলাকার মধ্যে সব থেকে ভালো, সব থেকে ভালো। কিন্তু এখানকার এই যে শিক্ষক শিক্ষিকা, তারা কি বিদেশ থেকে ট্রেনিং নিয়ে এসছে? না, তো
সাধারণ ছেলে মেয়ে, তারা এখানকার শিক্ষালয়ে শিক্ষা লাভ করেছেন, করে তারা বড় হয়েছেন, পড়াচ্ছেন। সুতরাং আমরা মনে করি তারা যেখানে কাজ করছেন এবং আদর্শ কাজ করছেন, এবং সেটা রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদে কাজ করছেন। আর কথা আমি বাড়াচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে। কাজী ফিরোজ রশিদ নিজেই বলেছেন আমি এখানে খাবো, এবং ওকে আমি আগেই খাইয়ে দিয়েছি। এই সরি, ডক্টর দীপুমণি বলছিলেন নিজেই খাবো, নিজেই বলেছিলেন তাকে আমরা আগে খাইয়ে দিয়েছি। এখন একে এখন বললাম আপনার কি হবে, এখন বলছে যে আমি এখনো তো খাইনি। তখন আপনার তো অনেক দেরি হবে, কি করা যাবে, মানে কোনো দুঃখ শোক এসব নেই, কি করা যাবে, এরকম তো আমাদের হয়। তো এভাবে ভালোবেসে আমাদের প্রতিষ্ঠানকে তারা নিয়েছেন এবং নিয়ে থাকেন, এটা তাদেরই ঔদার্য এবং মহত্ব। খেয়ে যাবেন? হ্যাঁ, সবাইকে আমরা খেয়ে যেতে বলবো, এবং আশা করি তারা খাবেন। এবং আমাদের খাওয়াটাও খুব সাধারণ ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। তো এই সিম্পল সাধারণ খাওয়া দাওয়াই করবেন। এই যে কন্ট্রাক্টর হয়, খেয়ে যেতে হবে সবাইকে, কাউকে ছাড়বো না আমি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার ছাত্রছাত্রীরা ভালো থাকবেন, আমার প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা ভালো থাকবেন, এবং এদের যে অভিভাবক অভিভাবিকা গার্ডিয়ানস তারাও ভালো থাকবেন। এটি আমার অন্তরের প্রার্থনা, এবং ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাটাই করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা এতক্ষণ সভাপতির ভাষণ শুনছিলাম। সভাপতির ভাষণ প্রদান করলেন পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, সম্পাদক রামকৃষ্ণ মিশন ঢাকা, এবং বাংলাদেশের রামকৃষ্ণ সংঘের পরম পূজ্যপদ গুরু মহারাজ। আমরা আমাদের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তিনি অনুষ্ঠানের মাঝখানে যখন আমাদের প্রধান অতিথি ডাক্তার দীপুমণি এমপি তার বক্তব্য শেষ হয় এবং তিনি চলে যাচ্ছিলেন, তাকে এগিয়ে দিতে গিয়েছিলেন, এবং সেই সময়টায় আমাদের যে অনুষ্ঠান ক্রম সেটার একটু ব্যত্যয় হয়েছে। তো আমাদের প্রোটোকল অনুসারে মাননীয় এমপি এবং সভাপতির ভাষণের পর প্রকৌশলীর বক্তব্য সেটি উপযুক্ত নয়, সেই হিসাবে আমরা অনেকেই মনে করি। তো আমি প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, তাকে আমরা বলেছিলাম যে আমরা কি করব। উনি বলেছেন ঠিক আছে, আমি বক্তৃতা দিতে আসিনি, আমি এখানে আপনাদের সাথে সময় কাটাতে এসেছি এবং স্কুল ভবনটা দেখতে এসেছি, আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি, এই মিলন মেলায় আমি বক্তৃতা দেব না। তো আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা। আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিদের জন্য আমাদের ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে আমাদের ভালোবাসার ক্ষুদ্র স্মারক হিসেবে উপহার রয়েছে। প্রথমে ক্রেস্ট এবং তারপরে ক্ষুদ্র উপহার রয়েছে। আমাদের উপস্থিত আছেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, মাননীয় সাংসদ ঢাকা 6 এবং প্রাক্তন মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাকে আমাদের ভালোবাসার স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করছেন আমাদের সহকারী শিক্ষক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী গৌরাঙ্গ সরকার। অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, তাকে ক্রেস্ট প্রদান করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ওসমান গনি। সম্মানিত অতিথি রিয়াজ উদ্দিন রিয়াজ, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়, তাকে
ক্রেস্ট প্রদান করছেন তুষার মণ্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার মণ্ডল। বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দের জন্য আমাদের আরও ক্ষুদ্র উপহার রয়েছে। বিশেষ অতিথি জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, তাকে সেই উপহারটি প্রদান করছেন বিদ্যালয়ের শিক্ষক নিকেশ সাহা। সম্মানিত অতিথি প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার, প্রধান প্রকৌশলী শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর, তাকে আমাদের ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার প্রদান করছেন বিদ্যালয়ের শিক্ষিকা তৃতীয়া সরকার। সম্মানিত অতিথি রিয়াজ উদ্দিন রিয়াজ, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি শেরে বাংলা মহিলা মহাবিদ্যালয়, তাকে ক্ষুদ্র উপহার প্রদান করছেন ঢাকা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক দেবাশিস পাল। আপনারা কিছুক্ষণ আগে আমাদের সভাপতির ভাষণে পরম পূজ্যপাত অধ্যক্ষ মহারাজের কাছ থেকে শুনেছেন এই নবনির্মিত উচ্চ বিদ্যালয় ভবন যিনি আন্তরিকতার সাথে নির্মাণ কাজে সহায়তা করেছেন ঠিকাদার ছিলেন খন্দকার শহীদ সাহেব, তাকে আমি মঞ্চে আহ্বান করছি। রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যিনি আমাদের এই সুন্দর বিদ্যালয় উপহার দিয়েছেন তার নির্মাণ শৈলীর মধ্য দিয়ে, ঠিকাদার খন্দকার শহীদ, তাকে শাল দিয়ে বরণ করবেন ঢাকা রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়প্রকাশ সরকার। হ্যাঁ, তার জন্য আরেকটি আমাদের ক্ষুদ্র উপহার রয়েছে, আমাদের ক্রেস্ট রয়েছে ভালোবাসার স্মারক হিসাবে খন্দকার শহীদ সাহেবের জন্য। সেই ক্রেস্টটি তুলে দেবেন আমাদের ঢাকা রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজ্যপাত অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ। এখন আমাদের সকলের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তার জন্য ক্রেস্ট এবং উপহার রয়েছে এবং সেই ক্রেস্ট এবং উপহার প্রদান করবেন বিদ্যালয়ের শিক্ষক, ক্রেস্ট প্রদান করবেন সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন সাহেব। এবং পূজ্যপাদ মহারাজের জন্য আরেকটি গিফট রয়েছে, সেটি প্রদান করবেন বিদ্যালয়ের শিক্ষক জ্যোতির্ময় গায়েন। সুপ্রিয় সুধীবৃন্দ, একটি ঘোষণা রয়েছে, যে ঘোষণাটি আমরা গতকাল সবিতা ভবন উদ্বোধন যখন হয়েছিল সেটি আমরা করেছিলাম এবং বিশেষত এটি ছিল
রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। তো আজকে এখানে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত রয়েছেন। তাদের জন্য এবং সকলের জন্য, এলাকাবাসী এবং সুধীবৃন্দের জন্য একটি ঘোষণা, সেটি আমি অধ্যক্ষ মহারাজের অনুমতিক্রমে সেই ঘোষণাটি করছি। গতকাল বিবেকানন্দ স্টেডিয়াম ফিলান্থ্রপিক সেন্টার নিউ ইয়র্কের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক প্রকাশ চক্রবর্তী, তিনি আমাদের এই ঢাকা রামকৃষ্ণ মিশন বিদ্যার্থী ভবনের তিনি শিক্ষার্থী ছিলেন, এখন নিউ ইয়র্কে তিনি কাজ করেন। তার সেই সংগঠনটির নাম হচ্ছে বিবেকানন্দ স্টেডিয়াম ফিলান্থ্রপিক সেন্টার। সেটি সারা বিশ্বে, বিশেষত বাংলাদেশ এবং ভারতে সেবামূলক কাজ করছে। এবং আপনারা হয়তো অনেকে অবগত আছেন, কোভিড চলাকালীন সময়ে আমাদের শিক্ষকদের বেতন 3 থেকে 4 মাস প্রবলি তিনি সেই বেতন আমাদের দিয়েছেন, শিক্ষকদের বেতন তিনি দিয়েছেন এবং শিক্ষার্থীদের সকলের 1 কি 2 মাস সম্ভবত তাদের বেতন মৌকুফের ব্যবস্থা করেছেন এবং সমস্ত টাকা দিয়ে দিয়েছেন বিবেকানন্দ স্টেডিয়াম ফিলান্থ্রপিক সেন্টার। এবং তিনি কালকে বলেছেন আরেকটি ঘোষণা আমাদের শিক্ষার্থীদের জন্য একটি সুখবর আছে, সেটি হচ্ছে এখন থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা প্রতি ক্লাসে, অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীতে 8ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম এই 3 শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে, সেই সকল শিক্ষার্থীকে পুরো টিউশন ফি বিবেকানন্দ স্টেডিয়াম ফিলান্থ্রপিক সেন্টার নিউ ইয়র্ক বহন করবে। আরেকটি বিষয়, যারা এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়, অর্থাৎ 10ম শ্রেণীর পরে এসএসসি পরীক্ষা, 10ম শ্রেণীর শেষে সেই এসএসসি পরীক্ষা যারা গোল্ডেন এ পাবে তাদের জন্য পূর্ণ বৃত্তি দেওয়া হবে। এবং সেই যারা গোল্ডেন এ পেয়ে বিভিন্ন কলেজে, যারা প্রতিষ্ঠিত কলেজে চান্স পাবে, গোল্ডেন এ পেয়ে প্রতিষ্ঠিত কলেজে চান্স পাবে, তাদের সেই কলেজের টিউশন ফিটাও দিয়ে দেবে বিবেকানন্দ স্টেডিয়াম ফিলান্থ্রপিক সেন্টার। আরেকটি হচ্ছে এই যারা ভার্সিটি অথবা মেডিকেল কলেজ অথবা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হবে, যারা এই রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের পুরো এই বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর পুরো টিউশন ফি যারা বহন করবে। এই হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এবং এই সাথে শেষ হলো আমাদের আলোচনা অনুষ্ঠান।